নমস্কার, আমি শুভদীপ। আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আজ আপনারা শুনবেন তারানাথ তান্ত্রিকের আরও একটি রোমহর্ষক কাহিনী, তারানাথ তান্ত্রিক ও অভিশপ্ত অন্দরমহল। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। আর হ্যাঁ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প অভিশপ্ত অন্দরমহল। অফিসে কাজের ভীষণ চাপ। কদিন সন্ধ্যায় তারানাথ জ্যোতিষের বাড়ি যাওয়া হয়নি। কিশোরীর সাথেও বেশ কয়েকদিন দেখা হয়নি। এইসব কথা ভাবতে ভাবতে বাড়ি এলাম প্রায় 6:30। বউয়ের সেই এক আবদার আর খ্যানখ্যানানি শুনে বেশ বিরক্ত হলাম। মনে হলো এর চেয়ে তারানাথ জ্যোতিষের বাড়ি থাকলে অনেক ভালো হতো। তবে কি মনে করে আজকে রাতটা বড্ড কষ্টকর বোধ হচ্ছিল। হঠাৎ গভীর রাতের এক দুঃস্বপ্ন আমায় এতটাই চিন্তিত করে তুলল যে রাত 2টোর সময় মনে হচ্ছিল এখনই চলে যাই তারানাথ জ্যোতিষের বাড়ি। কিন্তু মনের ভাবনাকে আপাতত মনেই রেখে দিলাম। এভাবে চাপা অস্বস্তি আর দুঃস্বপ্নকে সঙ্গী করে আধো ঘুমকে সঙ্গী করেই রাতটা কাটলো। পরের দিন ঘুম ভাঙলো খুব ভোর ভোর। কিশোরীকে একটিবার বাজারে পেতে পারি এই মনে করে খুব সকালে বেরিয়ে পড়লাম আমি। গতকালকের রাতের স্বপ্নের কথাটা অন্তত ওকে একবার বললেও কিছুটা হালকা হওয়া যায়। এমনিতেই আজ শনিবার, মন থেকে এক প্রকার ঠিক করেই রেখেছি যে সন্ধেয় অফিস থেকে ফিরে কিশোরীকে নিয়ে ঠাকুর মশাইয়ের বাড়ি যাবই। বাজারে কিশোরকে পেলাম আর আমার আশঙ্কার কথা বলতে সে এক প্রকার উড়িয়ে দিল আর বলল, যে কাল বিশাজকে ঠাকুর মশাই আজ থেকে কয়েক দশক আগে শেষ করে দিয়েছে, সে কখনো ফিরে আসে? সেদিন ফেরার পথে রেডিওর খবর অনুযায়ী তেমনভাবেই হত্যার ঘটনা ঘটেছে কলকাতায়। এরপর দেখো আমার দেখায় দুঃস্বপ্ন, সেটাও কি কাকতালীয়? কিশোরী আমার আশঙ্কাকে উড়িয়ে দিলেও মুখের অভিব্যক্তি দিয়ে বুঝিয়ে দিল সে মেনে নিচ্ছে। তাহলে এই বিষয়ে যাবতীয় পরামর্শের জন্য আজ সন্ধ্যায় চলো যাওয়া হোক তারানাথ তান্ত্রিকের বাড়ি। আমি তো যাওয়া নিশ্চিত করেই রেখেছি। তারানাথ জ্যোতিষের বাড়ির ভেতরেও কোনো প্রদীপ জ্বলছে না। এটা কেমন অদ্ভুত লাগলো। দুজনে চিৎকার করে ডাকলাম, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই। কিছুক্ষণ কোনো শব্দ পেলাম না। বাইরে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ তারানাথ জ্যোতিষের ভরাট গলার একটা ক্ষীণ আওয়াজ পেলাম। পরক্ষণেই দেখলাম আমাদের পাশে দাঁড়িয়ে ঠাকুর মশাই হাসছেন। ঘরের আলো জ্বালিয়ে উনি আমাদের বসতে বললেন তক্ত বসে। অন্যদিন শুধু গল্প শুনতেই আসি, কিন্তু আজ গল্প শোনা ছাড়াও একটা দুঃস্বপ্নের ব্যাপারে ওনার কাছে জানতে এসেছি। কিন্তু আমি কিছু বলবার আগেই ঠাকুর মশাই শুরু করলেন, আজ তোমাদের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প শোনাবো, যা আমাকে জীবনে অনেক শিক্ষা দিয়েছে। প্রতিশোধ নেবার পাশাপাশি একজনের মায়ায় আমি আজও কেমন এক কষ্টে ভুগি। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কাল পিশাচের কথা বলছেন নাকি? কিশোরী বলল, তাহলে ঠাকুর মশাই সেই গল্পই হোক না আজ। এবার তারানাথ আমাদের দুজনের মুখের দিকে তাকিয়ে একটু থেমে বললেন, হ্যাঁ, সে তো বলবই, কিন্তু তার আগে কিরে চারিমা, একবার আয় তো মা। শুকনো মুড়ি সঙ্গে শশা নিয়ে আয়। ছোকরাগুলো গল্প শুনতে এসেছে, নিয়ে আয় দেখি। চারি ভেতরের ঘর থেকে সাড়া দিল। যাই। তারানাথ সিগারেটের একটা ধোঁয়া ছেড়ে তার গল্প শুরু করলেন।
বহুদিনের একটা ভয়াবহ আতঙ্কের অভিজ্ঞতা আজ তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। আমার তখন বয়স ওই আন্দাজ 40 মতো হবে। বেশ সুখে দিন কাটাচ্ছি। দিন রাত মাদুলি দিয়ে লোকের ভালো মন্দের ভাগিদার হচ্ছি, আর কিছু মানুষের হাত দেখে পথ বাতলে দিচ্ছি। মটলেনের এই বাড়িতেই বসে আছি। ভাদ্র মাসের বেলা বেশ ঘরমাক্ত ও অস্বস্তিকর। বৃষ্টি মাঝে মাঝে হচ্ছিল বলে গরমটা আরো বেড়ে গিয়েছিল। সদর দরজাটা বেজানোই ছিল। ঠিক বৈকাল 3টে নাগাদ একজন ভদ্রলোক খুব চিন্তিত মুখে আমার সামনে এসে দাঁড়ালেন। কপালে ঘাম জমে রয়েছে আর মনে হলো বেশ বিধ্বস্ত। আমার মুখের দিকে অসহায়ভাবে তাকিয়ে রইলেন। আমি তখন কিছু মাদুলি নিয়ে আর কয়েকজনের কুষ্টি খুব মন দিয়ে দেখছিলাম। মাথা তুলে ভদ্রলোককে দেখে আমার খুব চেনা চেনা বলে মনে হচ্ছিল। তারপর হঠাৎ মনে পড়ে যেতে বললাম, আসুন আসুন বিপ্রদীপ বাবু। বহুদিন ওনার সাথে দেখা সাক্ষাৎ নেই, আর হবেই বা কি করে। আসলে কারো কোনো সমস্যা বা বিপদ না হলে তো আমার খোঁজ পড়ে না। সে যাই হোক, ভদ্রলোক আমার মুখ থেকে নিজের নামটা শুনেই বেশ আশ্বস্ত হয়ে বললেন, এই তারানাথ, তোমার কাছে বিশেষ এক দরকারে এসে পড়েছি। তুমি আমায় চিনতে পেরেছো, এতেই আমি বেশ নিশ্চিন্তি বোধ করছি। বেশ ভারী কণ্ঠ আর খুব শৌখিন গোছের মানুষ। তবে মানুষটার পোশাকের শৌখিনতা তার অভিজাত্যকে ফুটিয়ে তুলেছে। বয়সের সাথে সাথে শরীরের গড়নের পরিবর্তন হলেও আপনার মুখের আদল দেখে চিনতে অসুবিধে হয়নি। তা যাই হোক, এই বিপ্রদীপ বাবু, এবার বলুন তো আপনার সমস্যাখানা কি? তোমরা হয়তো জানো না যে বিপ্রদীপ মুখার্জি খুব একটা সাধারণ মানুষ ছিলেন না। বীরভূমের তারাপীঠের বিপ্রদীপ মুখার্জিকে চেনে না এমন লোক পাওয়া দুষ্কর। কি তার প্রতাপ! উনি একজন নামকরা জমিদার। গরিবের কাছে তার দয়ালু স্বভাবটা বেশ প্রকাশ পেত, কিন্তু অন্যায় দেখলে তার ওই ক্রুদ্ধ আচরণ আরো বেশি মারাত্মক হয়ে উঠত। যখন আমি গ্রামে ছিলাম তখন ওনার বাড়ির নানা উৎসব অনুষ্ঠানে আমার নিয়মিত যাতায়াত ছিল। একবার ওনার বড় ছেলের একটা সমস্যা হতে আমি তন্ত্রের সাহায্যে তাকে রক্ষা করেছিলাম। সেই কারণে ওনার আমার প্রতি অগাধ ভরসা। যাই হোক, এক গ্লাস জল খেয়ে ক্লান্তি নিবারণ করে বিপ্রদীপ মুখার্জি তার সমস্যার কথা তুলে ধরলেন। 2 ছেলের বিবাহ বেশ ঘটা করেই দিয়েছিলাম। বড় বৌমা মৌবনির বাপের বাড়ি যেমন ঐতিহ্যশালী তেমনই বর্ধিষ্ণ। পাশাপাশি ছোট বৌমা নীলিমার বাপের বাড়িও বেশ সমৃদ্ধশালী। অর্থ ও প্রভাব থাকায় ছেলেদের তাই জমিদার বংশের মান সম্মান রক্ষায় খুব একটা অসুবিধা হয়নি। ঠিকঠাক সম্বন্ধ করে বিবাহ দেবার জন্য আমার উপর তাদের অগাধ ভরসা। বেশ সুখেই তাদের জীবন চলছিল। হঠাৎ একটা বিচ্ছিরি ঘটনা বড্ড চিন্তায় ফেলে দিল। বড় ছেলে বিদ্যুৎ বরণের সন্তান জন্ম নেবার দিন সকলে ভীষণ আনন্দে ছিলাম, সুখবর শোনার জন্য অপেক্ষারত। হঠাৎ জানা গেল বড় বৌমা মৃত পুত্র সন্তানের জন্ম দিয়েছে। যে বাড়িতে আলোকমালায় সুসজ্জিত হবার দিন, মিষ্টি মুখ করে আতশবাজি ফাটিয়ে আনন্দ করার দিন, সেদিন জমিদার বাড়িতে কালো অন্ধকার আর একরাশ দুঃখ নেমে এলো। ব্যাপারটা সামলাতে কয়েকটা দিন সময় লাগলো। কিছুটা নিয়তির খেলা বলে মেনেই নিলাম।
মাস তিনেক পর ছোট বৌমারও মৃত পুত্র সন্তান প্রসব হল। একই ঘটনা পরপর দুবার পুনরাবৃত্তি ঘটার পর মনের মধ্যে এক খারাপ কিছুর আশঙ্কা হতে লাগলো। তুমি তো জানো, এই বিদ্যুৎ বরণের যখন অল্প বয়স, তখন এক তান্ত্রিক ওকে নিজের বশে আনতে চেষ্টা করেও অসফল হয়েছিল। আর তোমার দ্বারা পরাজিত হয়ে সে আমাকে ইঙ্গিত করে বলেছিল, অভিশাপ দিচ্ছি তোকে যে এই মুখার্জি বংশের প্রদীপ আর কোনোদিনও জ্বলবে না। কথাটা সেদিন সেভাবে গুরুত্ব দিইনি। বলতে পারো পাপিষ্ঠ তান্ত্রিকের অভিশাপকে পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিয়েছিলাম। ইদানিং আমার ছোট ছেলে অসিত বরণের একটা অদ্ভুত ব্যামো ধরেছে। সে রাতের বেলা বিছানা ছেড়ে উঠে ছাদে গিয়ে পশ্চিম দিকে একটা প্রকাণ্ড বট গাছের দিকে তাকিয়ে উল্টোপাল্টা বকতে থাকে। ছোট বৌমা প্রথম প্রথম ঘুম না ভাঙায় ব্যাপারটা বুঝতে বা জানতে পারেনি, কিন্তু পরশুদিন রাতে বৌমা কলঘর থেকে ফিরে ঘরে ঢুকতে গিয়ে দেখে অসিত বরণ বিছানা ছেড়ে অস্বাভাবিক আচরণ করে ছাদে উঠে যাচ্ছে। দুবার ডাকার চেষ্টা করেও তা পারেনি। তার পিছু নিয়ে ছাদে গিয়ে দেখে পশ্চিম দিকে ওই বট গাছের দিকে কারো উদ্দেশ্যে কথা বলছে, এবং তখন গলার স্বর কেমন যেন বিকৃত। ওর মা গত হবার পর ভেবেছিলাম নাতি নাতনি নিয়ে দিব্যি কাটিয়ে দেব, আর ছেলেদের হাতে জমিদারি ছেড়ে বেশ নিশ্চিন্তে থাকব। কিন্তু এসব ঘটনা আমায় নিশ্চিন্তে থাকতে দিল না তারানাথ। এখন তোমাকেই কিছু করতে হবে। একটিবার তুমি আমার ওখানে চলো। বেশ, সবই শুনলাম, তবে আপনার বাড়ি গিয়ে সকলের সাথে কথা বলে তবেই আমি আপনার সমস্যার গভীরে পৌঁছতে পারবো। আচ্ছা, কাল আমি আপনার সাথে যাব। আপাতত আজকের রাতটা আপনি না হয় এই বাড়িতেই কাটিয়ে দিন। বিপ্রদীপ বাবু সেই রাতটা আমার এই মঠলেনের বাড়িতেই কাটালে। আমার সাধ্যমতো জমিদার মানুষটিকে খাতির করলাম। জমিদার বাবুর সাথে একজন নায়েব মশাই ছিলেন, তিনি যদিও তার হুকুমে ফিরে গেলেন। পরদিন ভোরে স্নান সারলাম আমি, তারপর সূর্য নমস্কার করে নিজের যাবতীয় সরঞ্জাম পুটলিতে নিয়ে তৈরি হয়ে গেলাম। বিপ্রদীপ বাবুর ঘুম যে সেভাবে হয়নি এটা বেশ বুঝতে পারছিলাম, তাই তিনি সকাল সকাল আমার সাথে তৈরি হয়ে রওনা দেবার জন্য প্রস্তুত হলেন। ওই 6:30টায় বাড়ি থেকে বের হলাম। আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে। রামপুরহাট এক্সপ্রেস ধরে সকাল 8টা নাগাদ শিয়ালদা স্টেশন থেকে তারাপীঠের উদ্দেশ্যে রওনাও দিলাম। চার ঘন্টা পরে সেখানে নামলাম। বিপ্রদীপ বাবুর বড় ছেলে ওই বিদ্যুৎ বরণ নায়েবের সাথে স্টেশনে গরুর গাড়ি নিয়ে হাজির ছিল। সুতরাং স্টেশনে দাঁড়িয়ে সময় নষ্ট আর হলো না। তারাপীঠের সেই জায়গায় মুখার্জিদের প্রাসাদোপম জমিদার বাড়ি, যার একটু দূরেই মায়ের মন্দির, আর সেই মন্দিরের পাশ দিয়ে প্রকাণ্ড এক ঘন জঙ্গল। আমি যখন ওই বীরভূমের গ্রামের বাড়িতে থাকতাম তখন বেশ কয়েকবার এই মন্দিরের পাশের জঙ্গলে গিয়েছিলাম। বহু তন্ত্র সাধককে ভস্য মেখে ও মাথায় জটা জড়ানো অবস্থায় সাধনাও করতে দেখেছিলাম। সে যাই হোক, আপাতত সেসব কথা থাক। মন্দিরের ওদিকে যাবার কথা না ভেবে বিপ্রদীপ বাবুর বাড়ির পথেই রওনা দিলাম। ভাদ্র মাসের গরম, রাস্তায় লোকজন সেভাবে দেখতে পেলাম না। খুব দূরে দু একজন চাষি মাঠের পাশে গাছতলায় জিরিয়ে নিচ্ছেন। জমিদার বাবুর আগমন দেখে দূর থেকেই তাঁরা উঠে প্রণাম জানালো।
যদিও বিপ্রদীপ বাবুর সেদিকে তাকানোর আগ্রহ চোখে পড়ল না। নায়েব মশাই এখানে নানা কথা বলে চললেও ওই বিদ্যুৎ বরণের মধ্যে নীরবতা একই রকম বজায় রইল। উঁচু নিচু মাটির পথ দিয়ে গরুর গাড়ি চলতে গিয়ে একটা জায়গায় থেমে গেল। স্বাভাবিকভাবেই সকলের মৌনতা ভঙ্গ হলো। নায়েব মশাই, নেমে দেখুন তো কি হলো। দেখলাম আকাশে মেঘের এক আস্তরণ এসে সূর্যকে ঢেকে দিয়েছে যেন। আর তখনই গরুর গাড়িটা কোনো গর্তে আটকে পড়েছে। নায়েব মশাইয়ের সাহায্যে আবার সে এগোতে শুরু করলো। আমার মনের মধ্যে এক অজানা আতঙ্ক আস্তে আস্তে গ্রাস করতে লাগলো। তোমাদের আমি বলেছিলাম যে সূর্যর তেজ থাকলে পৃথিবীর কোনো ভৌতিক বা পৈশাচিক ক্ষমতার প্রভাব মানুষের জীবনে পড়ে না। সুতরাং মনের কোনো আশঙ্কার মেঘ গ্রাস করলেও নিজের বিশ্বাস ও ক্ষমতার ওপর ভরসা করে আপাতত মনকে শান্ত করলাম। বেলা প্রায় 1টা নাগাদ গাছপালা আর পুকুর দিয়ে ঘেরা একটা প্রাসাদোপম জমিদার বাড়ির সামনে নামলাম। বহু বছর আগেও এসেছিলাম, তবে তখন এতটা গাছপালা ঘেরা ছিল না। চারিদিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে করতে দরজার সামনে উপস্থিত হলাম। একজন বৃদ্ধ আমাদের থেকে এগিয়ে এলো, আর একজন মহিলা দূর থেকে আমাদের লক্ষ্য করছিল। ওই মহিলা সম্ভবত আর এক চাকরানী হবে। ভৃত্যটি আমাদের সকলের জন্য হাত পা ধোবার জল দিল। আমি মুখ হাত ধুয়ে বৈঠকখানার ঘরে প্রবেশ করলাম। অসিত বরণ হাসি হাসি মুখে এগিয়ে এসে প্রণাম করলো। আমি আশীর্বাদ করতে গিয়ে লক্ষ্য করলাম ওর ঘাড়ের কাছে একটা বিশেষ দাগ, যা আমার খুবই চেনা বলে মনে হলো। এমন কালো দাগ বেশ কয়েক বছর আগে কোথাও যেন দেখেছিলাম। সে যাই হোক, কপালে চিন্তার ফাঁচ আরো বেশি তৈরি হলেও আপাতত সেদিকে গুরুত্ব দিলাম না। দুই বৌমা নেমে এসে প্রণাম করে কুশল বিনিময় করল। পাশাপাশি সেই মেয়েটির সাহায্যে কিছু ফল ও মিষ্টি আমার সামনে এসে রাখল। এত বেলায় একটা মিষ্টি নিয়েই সরিয়ে রাখতে বললাম। সত্যি বলতে কি, দুজনের ব্যবহারের পাশাপাশি মুখের লাবণ্য ও সরলতা আমার বড্ড ভালো লাগলো। বিপ্রদীপ বাবু ও বিদ্যুৎ বরণ স্নান সেরে বৈঠকখানায় যখন প্রবেশ করলেন, ঘড়িতে তখন দুপুর 2টো। প্রথমে ভাবলাম আমার জন্য এদের আজ দুপুরে খাওয়ার দেরি হয়ে গেল, কিন্তু পরক্ষণে বুঝলাম তেমনটা নয়। জমিদারির নানা কাজ সামলে দুপুরের খাবার খেতে এনাদের প্রতিদিনই বেলা হয়। বিপ্রদীপ বাবুর বড় বৌমা মৌবনী বলল, ঠাকুরমশাই, এই কটা ফল খেতেই পারতেন। তারানাথ, এই সময় এই ফল মিষ্টি আমায় দিলে আমি খেয়ে নিতাম, আর তুমি কি না। মধ্যাহ্নভোজের আগে এত ফল মিষ্টি ঠিক। গৌর, শিগগিরই ঠাকুর মশাইয়ের আহারাদির ব্যবস্থা করো। আমার খেতে খেতে 2:30 বেজে যায়, আর ছেলে বৌমাদের প্রায় 3টে। জমিদারি সামলে মানুষজনের সুযোগ সুবিধা দেখতে গিয়ে তোমাদের মতো সকাল সকাল মধ্যাহ্নভোজ খাওয়া হয় না। বাড়ির সকল সদস্যের এরপর খাবার শেষ হতে অসিত বরণ, বিদ্যুৎ বরণ ও বিপ্রদীপ বাবু আমার পাশে এসে বসলে। বাইরের আকাশে তখন অল্প মেঘের বাতাবরণ সৃষ্টি হয়েছে। মনে হলো বেশ ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। পশ্চিমের জানালায় আমি তাকিয়ে দেখতে লাগলাম, আর তখনই বিপ্রদীপ বাবু শুরু করলেন বলা। বুঝলে তারানাথ, বিদ্যুৎ বরণকে নিয়ে আমার যতটা চিন্তা, তার চেয়েও বেশি আশঙ্কা ছোট ছেলে অসিত বরণকে নিয়ে।
ছোট বৌমা সন্তান হারানোর শোকের পর স্বামীর এমন অদ্ভুত আচরণ নিয়ে বড্ড চিন্তিত। তুমি ওকে জিজ্ঞাসা করো না। আমি অসিত বরণের দিকে তাকিয়ে বললাম, তুমি অসিত বরণ সাম্প্রতিক সময়ে কোনো তান্ত্রিক বা সাধকের মুখোমুখি হয়েছিলে? অসিত বরণ কিছুটা চিন্তা করি আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ 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 ঠাকুর মশাই, আমি একজনকে আগের মাসে এক অমাবস্যা তিথিতে তারাপীঠের মন্দিরে পাশের জঙ্গলে দেখেছিলাম। অদ্ভুত পোশাক আর কপালে রক্তচন্দনের তিলক পরে সে কাপালিক আমায় নিজের দিকে ডাকছিলেন। আমি তাকে এড়িয়ে চললেও কেন জানি না কোনো এক জাদু বলে আমি তার কাছে চলে গেলাম। বিশ্বাস করুন, তখন আমার নিজের যে কোনো নিয়ন্ত্রণ ছিল না, একেবারে না। সেই কাপালিকের কথা মতো আমি তার সব কথা শুনতে বাধ্য হলাম। প্রথমে আমি নিজের ইচ্ছায় যেতে না চাইলেও যখন ওনার কাছে পৌঁছে গেলাম তখন এক অদ্ভুত শান্তি ও ভালো লাগা কাজ করছিল। সেদিন এরপর আর আমার কিছু মনে নেই। সন্ধ্যা থেকে কখন রাত হয়ে গিয়েছিল তা আমি টেরও পাইনি। তিনি যদিও মাঝরাতে ওখানে ছিলেন না, তারাপীঠের ওই জঙ্গল তখন ফাঁকা আর শুনশান। দূর থেকে একটা হালকা মায়াবী আলোর রোশনাই দেখেছিলাম। যেখানে আমি বসেছিলাম সেখানে পোড়া ছাই আর ধোয়ার কুণ্ডলি ছাড়া কিছুই ছিল না। এর বেশি আমি কিছুই জানি না। অসিত বরণের অসহায় অবস্থা দেখে কিছুটা আন্দাজ করতে পারলাম যে কোনো কাপালিক বা তন্ত্র সাধক মুখার্জি বাড়ির ওপর প্রতিশোধ নিতে উদ্গ্রীব হয়ে উঠেছেন। আমি অসিত বরণের ঘাড়ের কালো দাগটা নিয়ে বিশেষ কিছু বললাম না, শুধু বললাম, আচ্ছা অসিত বরণ, তোমার রাতের বেলা কি হয় যে ছাদের পশ্চিম দিকে তাকিয়ে বিড়বিড় করো? কথাটা শুনে সে মাথা নামিয়ে নিল আর দরজার পাশ থেকে তার স্ত্রী নীলিমা বলল, ঠাকুর মশাই, উনি কি আর সে সময় মানুষ থাকেন? চোখে এক তীব্র ভয়ঙ্কর চাহনি থাকে যা আমি মুখে বলে বোঝাতে পারবো না। অসিত বরণ নিজের স্ত্রীর কথার বিরুদ্ধে একটাও কথা বলল না। সন্তানের জন্মের সাথে সাথে মৃত্যু হলে পরিবারের সদস্যদের, বিশেষ করে মেয়েদের মনের কি অবস্থা হয় সেই বোধ আমার ছিল। তাই প্রসঙ্গটা একটু অন্যরকমভাবে উপস্থাপনা করলাম। বাড়িতে একটা ছোট ছেলে বা মেয়ে থাকলে মায়েদের বড় ভালোভাবে দিন কাটতো কি, তাই তো? আমার কথা শুনেই বিদ্যুৎ বরণ ও অসিত বরণ একসাথে বলে উঠল, বোধহয় আমাদের পরিবারে তার ছায়া লেগেছে ঠাকুর মশাই। মুখে এক টান দিয়ে আমি সে কাপালিকের কথাই ভাবছিলাম, আর তাই বিশেষ কিছু না বলে ওদের কথাটা শুনছিলাম। তখনই অসিত বরণ তার বাবা বিপ্রদীপ বাবুর দিকে তাকিয়ে বলল, উনি বোধহয় আমাদের পরিবারের সব সমস্যার আসল কারণ ঠাকুর মশাই। বিপ্রদীপ বাবু বিরক্ত হয়ে বললেন, কি যাতা বলছিস তুই? তোর কি মাথা খারাপ হলো? বিদ্যুৎ বরণ নিজের ছোট ভাইয়ের উদ্দেশ্যে বলল, বাবার উপরে কলঙ্কের বোঝা চাপাতে লজ্জা করে না তোর? ছি! ব্যাপারটা যে বেশ অন্যদিকে যাচ্ছে সেটা বুঝতে পারছিলাম, আর তাই আমি সকলকে থামিয়ে দিয়ে চিৎকার করে বললাম, চুপ করো সকলে, আমি যখন এসেছি তখন ব্যাপারটা আমাকে বুঝতে হবে। বিপ্রদীপ বাবু আমার দিকে হাত জোর করে বললেন, তারানাথ, তারানাথ, তুমি উদ্ধার করো আমায় ও আমার পরিবারকে। আমি বিপ্রদীপ বাবুর হাত ধরে কিছু বলতে যাচ্ছি, কিন্তু কেন জানি না ঘরের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হলো। বিপ্রদীপ বাবুর মধ্যে অন্য কারোর উপস্থিতি অনুভব করছিলাম, তবে সেটা সাময়িক। কিন্তু অসিত বরণের ঘাড়ের মধ্যে থাকা কালো দাগ
আমায় বেশি ভাবিয়ে তুলল। একটা কথা তোমাদের বলা হয়নি যে এক সাধুর থেকে আমি বিশেষ মন্ত্র গাত্রবন্ধন শিখেছিলাম। সে সাধুর কথা অনুযায়ী আশেপাশে কোনো বিপদ থাকলে মনের মধ্যে এক অদৃশ্য ঘণ্টা বেজে উঠবে। বৈঠকখানায় কথা বলতে বলতে ঠিক সময়ে এক বিপদের আঁচ পেয়েছিলাম, কিন্তু কাউকে বললাম না। একটা ভুল আমি করেছিলাম যে এই বাড়িতে ঢুকতেই কোনো রক্ষা বন্ধন দিয়ে বাড়িটাকে ঘেরা হয়নি। সাধারণত আমার এমন ভুল হয় না। আমি ভেবেছিলাম বহু বছর আগে তো এই ভিটেতে তুলসী মঞ্চ সহ বাড়ির বাস্ত অংশ বিশেষ সুতো দিয়ে মন্ত্র বলে বেঁধে দিয়েছিলাম, তাই আর ভাবার কি আছে। কিন্তু সম্ভবত সেই বাঁধন কোনো কারণে ছিন্ন হয়ে গিয়েছিল। যাই হোক, মনের মধ্যে আগত বিপদের এহেন আশঙ্কার সঙ্গে সঙ্গেই চকিতের মধ্যে দেখলাম একটা কালো ধোঁয়ার মতো আবরণ নিমেষের মধ্যে যেন পশ্চিমের জানালা দিয়ে বাইরে গেল। আমি তৎক্ষণাৎ হুঁকো রেখে চেয়ার ছেড়ে উঠে জানালার কাছে গেলাম। বুঝলাম কোনো এক অশরীরী এই বৈঠকখানায় কিছুক্ষণের জন্য অবস্থান করছিল। আমি কথাবার্তা থামিয়ে তক্ষুনি হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে এলাম। আকাশের কালো মেঘ তখনও দিব্যি বিরাজমান, কিন্তু মনে হলো বৃষ্টি বোধহয় আসবে না। আমি হেঁটে পশ্চিমের দিকটায় একটু গেলাম। পরক্ষণেই বুঝলাম বিশেষ কিছু লাভ নেই। আমার পিছু পিছু তখন বিপ্রদীপ বাবু ও তার দুই ছেলে এসে দাঁড়িয়েছে। আমি এবার তাদের উৎকণ্ঠা দূর করতে বললাম, আপনাদের বাড়ির সামনে একটা তুলসী মঞ্চ আছে তো? সে তো আছেই, তবে আগের মাসে প্রবল ঝড় বৃষ্টির মধ্যে একটা জাম গাছের ডাল ভেঙে পড়ে তার কিছুটা ক্ষতি করে দিয়েছে। তবে সারানোর কাজ শুরু করার চেষ্টা করেছিলাম, কিন্তু বারবার বাধা পেয়ে তার হয়ে ওঠেনি। তবে তা এখনো মোটামুটি অক্ষতই রয়েছে। তুমি দেখবে, চলো। বহু বছর আগে সেই কাপালিকের ছায়া থেকে আপনার পরিবারকে রক্ষা করতে আপনাদের ভিটেতে যে বন্ধন করে দিয়েছিলাম সেটা কোথায়? বিপ্রদীপ বাবু হতাশ ও ভয় মেশানো গলায় বললেন, কয়েক মাস আগে প্রবল ঝড়ের দিনে প্রচুর গাছপালা এসে বাড়িতে পড়ে বাড়ির ক্ষতি হয়, আর একটা ছোট্ট ঘর বানাতে গিয়ে খোঁড়াখুড়িও করা হয়। তখনই বোধহয় শ্রমিকদের দ্বারা সেই বন্ধন ছিঁড়ে যায় তারানাথ। আমার বুঝবার বাকি ছিল না ব্যাপারটা কি ঘটছে। আমি বৈঠকখানা থেকে গঙ্গা জল নিয়ে পূর্ব দিকে গিয়ে কিছুটা নষ্ট হওয়া তুলসী মঞ্চের সামনে এসে দাঁড়ালাম। তৎক্ষণাৎ মন্ত্র বলে আর গঙ্গা জল ছড়িয়ে একটা রক্ষা বন্ধন করে দিলাম। কোনো প্রেত বা অশরীরী আপাতত বাড়ির ভিতরে থাকা সদস্যদের কোনো রকম ক্ষতি করতে পারবে না। একটু বাদেই লক্ষ্য করলাম আকাশের মেঘ সরে যেতে লাগলো। আকাশটা পরিষ্কার হয়ে বৈকালের অস্তমিত সূর্যের টকটকে লাল আভায় ভরে যেতে লাগলো। আমি সকলকে সঙ্গে নিয়ে ঘরে প্রবেশ করলাম। এরপর কয়েক ঘন্টা কেটে গেল। মনে আশঙ্কার মেঘ জমতে শুরু করেছে। অসিত বরণের কথা অনুযায়ী সেই কাপালিককে খুঁজতে হবে এই মনে করে সন্ধ্যার পর তাকে সঙ্গে করে তারাপীঠের জঙ্গলে পৌঁছালাম। এরপর তারানাথ কিছুটা থেমে আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে হাসি মুখে পাসিং শোয়ের আরও একটা সিগারেট বের করে সুপ টান দিতে দিতে আমাদের উদ্দেশ্যে বললেন, কথিত আছে এখনকার তারাপীঠ পাগল সন্ন্যাসী বামা খ্যাপার জন্যই প্রসিদ্ধ। উনি এই মন্দিরে পুজো করতেন এবং মন্দির সংলগ্ন যে শ্মশান ক্ষেত্র রয়েছে সেইখানে এক তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনাও করতেন।
সম্ভবত সেই তান্ত্রিক কৈলাসপতি বাবা নামেই পরিচিত ছিলেন। যেহেতু এই মন্দিরে মা তারার উপাসনা করা হতো, তাই শোনা যায় সাধক বামাখ্যাপা তার মায়ের পুজোতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তোমরা গেলে মন্দিরের অদূরে আটলা গ্রামে তার আশ্রম দেখতে পাবে। অল্প বয়সে এই মন্দির সংলগ্ন যে শ্মশান ক্ষেত্র রয়েছে, সেখানে একাধিকবার গিয়েছি আমি। তারানাথের গল্প শুনলে কত অজানা তথ্য যে আমাদের জানা হয়, সে কথা আর বলবার অপেক্ষা থাকে না। কিশোরী সম্ভবত এই কারণেই তারানাথের গল্প বিশ্বাস না করলেও শুনতে চলে আসে। তারানাথ সন্দিগ্ধ চোখে আমাদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোমাদের কি জানা আছে শক্তিপীঠ কি? আপনি বলুন না ঠাকুর মশাই। একটু হালকা হেসে তারানাথ বলতে আরম্ভ করলেন, শিবের স্ত্রী সতী তার পিতা দক্ষের ওপর একবার ভীষণ রাগ করেন, বলতে পারো অপমানিত বোধ করেন, কারণ দক্ষ মহাদেবকে চালচুল্যহীন বলে অবজ্ঞা করে শিবহীন যজ্ঞ সম্পাদন করেন। স্বামী নিন্দা যে কত ভয়ঙ্কর হয়, পুরাণ থেকে আমরা তা বুঝতে পারি। সেই অপমান সহ্য করতে না পেরে সতী জঙ্গলস্থলেই আহুতি দেন। এই ঘটনায় শিব ভীষণ ক্রুদ্ধ হয়ে পড়েন। তিনি সতীর দেহকে কাঁধে তুলে এক ভয়ঙ্কর প্রলয়নয় নৃত্য শুরু করেন। শিবের ক্রোধ শান্ত কিছুতেই হচ্ছিল না। এমন অবস্থায় ভগবান বিষ্ণু নিজের সুদর্শন চক্র দ্বারা সতীর দেহকে একাধিক খণ্ডে বিখণ্ডিত করে। ফলত সতীর দেহ 51টি খণ্ডে ছিন্ন হয়ে সারা পৃথিবীতে বিভিন্ন স্থানে পতিত হয়। এই সকল স্থানই শক্তিপীঠ এই নামেই প্রসিদ্ধ লাভ করে। তোমরা হয়তো জানো না যে পশ্চিমবঙ্গ এরকম একাধিক শক্তিপীঠ রয়েছে। এগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পীঠ হল তারাপীঠ। পুরাণ মতে সতীর তৃতীয় নয়ন, যাকে আমরা ওই নয়ন তারা, সেটি তারাপীঠ গ্রামে পড়ে এবং তৎক্ষণাৎ প্রস্তরীভূত হয়ে যায়। কথিত আছে ঋষি বশিষ্ঠই প্রথম এই রূপটি দেখতে পান এবং তিনি সতীকে তারা রূপে পুজো করেন। এরপর থেকে আজ অবধি মা তারা তারাপীঠে পূজিত হয়ে আসছে। তারানাথের কথা শুনতে শুনতে কেমন একটা সময় মনে হলো তারাপীঠের সেই ঐতিহ্যমণ্ডিত মন্দিরে বোধহয় এসে পড়েছি। আসলে তারানাথ জ্যোতিষের গল্পের এমনই মাহাত্ম্য যে শুনে সে স্থান, কাল আর পাত্র গুলিয়ে ফেলে, যেমনটা আজ আমাদের হচ্ছে। যাই হোক, এবার আমি বললাম, তাহলে ঠাকুর মশাই, আপনি সেই শ্মশানে গেলেন অসিত বরণকে সঙ্গে নিয়ে? তারানাথ সিগারেটে একটা টান দিয়েই বলল, হ্যাঁ, সে তো বটেই। অসিত বরণকে বললাম আমার পিছু পিছু আসতে। আমি মন্দির সংলগ্ন স্থানকে পিছনে ফেলে সোজা সেই জঙ্গলে ঘেরা শ্মশানে এসে উপস্থিত হলাম। আশেপাশে নীরবতা যেন শরীর আর মনকে কেমন এলোমেলো করে দিল। হাতের লণ্ঠন নিয়ে ক্রমশ গভীরে প্রবেশ করছি, আর তারই মধ্যে প্রকৃতির এক অনন্য ভাব উপভোগ করছি। গাছের পাতাগুলো যেন কত শান্ত, এমন নীরবতা বোধহয় সত্যিই কোনো স্থানে নেই। অসিত বরণ পিছন থেকে বলল, ঠাকুরমশাই, আমি আমি এই জায়গায় এসে পড়েছিলাম, আর সেই কাপালিক ওই ওই যে দূরে যে বড় গাছটা দেখছেন, সেখানেই বসেছিল। আমি এগিয়ে গেলাম আর বড় বট গাছ তলায় এসে দেখলাম কিছু পোড়া কাঠ আর কিছু মরার খুলি। অর্থাৎ এখানে সত্যি কেউ তন্ত্র সাধনা করে। কিন্তু তিনি গেলেন কোথায়? পোড়া কাঠ তখন গরম,
তার মানে একটু আগেই কেউ এখানে আগুন জ্বালিয়েছিলেন। হঠাৎ একটা গন্ধ যেন নাকে এলো। এ গন্ধ আমার চেনা। নিমেষের মধ্যে এক অলৌকিক ঝড় বইতে আরম্ভ করলো। ঝড় যেন এতক্ষণের সেই নীরবতাকে ভেঙে আমাদের গ্রাস করতে লাগলো। চোখে ধুলো মেখে সামনে কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমি শক্ত করে লণ্ঠন ধরে রইলাম, কিন্তু কোথা থেকে একটা শক্ত কিছু লণ্ঠনের কাঁচ ভেঙে দিল। চারিদিকে আবার নিকষ কালো অন্ধকার নেমে এলো। একটু বাদেই হালকা নীল আলোয় অসিত বরণকে দেখতে পেলাম। আমার সামনে একটা গাছের তলায় বসে যেন কি বিড়বিড় করছে। হঠাৎ তার সামনে একজন মূর্তির আবির্ভাব হলো। সেই মূর্তির মাথার চুলগুলো উঠছে। সেই মূর্তিটি আস্তে আস্তে বড় হয়ে আমার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। অসিত বরণের মধ্যেও সেই পরিবর্তন বেশ লক্ষ্য করছিলাম। অসিত বরণের সামনে বসে থাকা অবয়বটির সামনে ধুনি জ্বলছে, আর হাত তুলে আমায় কিছু বলছে যেন। আমি শুনতে পেলাম না, কিন্তু আন্দাজ করতে পারলাম তার ভাবভঙ্গি। আমি সাহস করে একেবারে সামনে এসে পড়লাম, আর তখনই কিছু পৈশাচিক দেহ আমায় একেবারে ঘিরে ধরল। আমি তৎক্ষণাৎ মনে মনে বীজ মন্ত্র জপ করতে লাগলাম। মা কালীর বীজ মন্ত্র ত্রেং তাই উদার্ত কণ্ঠে উচ্চারণ করতে লাগলাম। ওং ক্রিং ক্রিং হং হিং হিং দক্ষিণে কালিকে রিং ক্রিং হং হং রিং রিং স্বাহা। ওং কালী কালী মহাকালী কালীকে পাপ হরিণী ধর্মত্র মোহ খোদে দেবী নারায়ণী নমস্তুতে। আমার মনে এই শরীরের বল ফিরে এলো। চারিদিকে তখনও ঝড় বইছে, আর এরই মধ্যে আমার সামনে স্পষ্টভাবে আবির্ভূত হলেন সেই কাপালিক। মাথায় জট আর পরনে লাল রঙের কাপড়, কপালে কালো তিলক আর মুখে কালো ধারের জঙ্গল। মুখটা ধুনির আলোতে খুব একটা স্পষ্ট না হলেও কিছুটা মিল পাচ্ছিলাম। আজ থেকে প্রায় 20 বছর আগে এই বীরভূমেই তার সাথে আমার মোলাকাত হয়েছিল। মনে সেই অজানা আশঙ্কা আস্তে আস্তে পরিষ্কার হতে লাগলো। কাপালিক আমার কপালের ভাঁজ দেখে হো হো করে হেসে ফেললেন, আর বিকৃত স্বরে বললেন, কিরে তারানাথ, চিনতে পারছিস? ভুলে গেলি নাকি সেই ঘটনা? সত্যিই সে ঘটনা ভুলিনি, কারণ জীবনের সাথে ঘটা প্রতিটি ঘটনাই আমার মনে থাকে। গল্পের এতটা শুনেই আমি বললাম, ঠাকুরমশাই, ওই কাপালিককে আপনি আগে থেকেই চিনতেন? হ্যাঁ, আমি তাকে বহুকাল আগেই দেখেছিলাম। যখন বিদ্যুৎ পরনের অসুখ হয়েছিল তখন তার প্রকৃত কারণ খুঁজতে আমি জঙ্গলে ঘুরতে থাকি। জমিদার বাড়িতে আসা যাওয়া করা এমন কোনো কাপালিকের খোঁজ করতে থাকি। অবশেষে অনেক খোঁজার পর গভীর জঙ্গলে দেখতে পাই সেই কাপালিককে। একদিন সন্ধ্যায় তার সাধন ক্ষেত্রে গিয়ে আমার তন্ত্রের প্রয়োগ করে বিপ্রদীপ বাবুর বড় ছেলের থেকে কাপালিকের প্রভাবকে দূর করি। জমিদার বাড়ির ছেলেকে তার প্রভাব থেকে মুক্ত করে এমন বন্ধন টেনে দিই যা তাকে ছুঁতে পারেনি। রাগে ক্ষোভে আমার ওপর প্রতিশোধ নেবার কথা বলে কাপালিক পোঁটলা পুঁটলি গুছিয়ে সেই স্থান ত্যাগ করেন। বলতে পারো আমি কাপালিকের ডেরা চেনে গিয়ে যেভাবে তার প্রেত সাধনায় বিঘ্ন ঘটিয়ে তাকে আঘাত হানি,
সেটা তিনি সহ্য করতে পারেননি। আপাতত পালিয়ে যান। তাই পরদিন গিয়ে দেখি কাপালিকের কোনো চিহ্ন সেই স্থানে নেই। এরপর বিদ্যুৎ বরণের শরীরও আস্তে আস্তে ঠিক হয়ে যেতে লাগলো। আমিও বিপ্রদীপ বাবুর জমিদার বাড়ি থেকে চলে এলাম। তারপর থেকে বহুদিন কাপালিকের সাথে আমার দেখা হয়নি। যাই হোক, কাপালিকের সাথে হঠাৎ এমন অবস্থায় দেখে আমি একটু চিন্তায় পড়লাম। কিছুক্ষণ পরেই সে কাপালিক সরাসরি আমায় উদ্দেশ্য করে বললেন, তোর জন্য আমি সেই স্থান ত্যাগ করেছিলাম, বহুদিন অপেক্ষা করেছি, এবার সেই সময় এসেছে প্রতিশোধ নেওয়ার। ঘৃণা আর শ্লেষ মেশানো কণ্ঠে কাপালিক আমায় সরাসরি প্রতিশোধ নেবার প্রসঙ্গ তুলে হঠাৎ মিলিয়ে গেলেন। আমি দেখলাম চারিদিকে ঝড়ের প্রকোপ কমে আসছে, আর সামনে থাকা সেই পৈশাচিকের নরমূর্তিগুলো তার সাথে সাথে কোথাও অদৃশ্য হয়ে যাচ্ছে। দুটো চোখ আমার সামনে এগিয়ে আসছে। বুঝতে পারলাম এটা অসিত বরণ। সে আমার দিকে এসে বলল, ঠাকুরমশাই, আলুটা কোথায়? এতক্ষণের সেই অস্বাভাবিক ঝড় ও কাপালিকের আগমন বোধহয় তার কাছে স্বপ্ন বলে মনে হতেও পারে, কিন্তু আমি তো জানি এতক্ষণ কি হলো। যাই হোক, দূরের আলোর রেখাকে অনুসরণ করে আমরা আপাতত বিপ্রদীপ বাবুর বাড়িতে ফিরলাম। রাতে যে বাড়িতেও কোনো বিপদ আসবে না সেটা নিশ্চিত ছিলাম। তাই ঘুমটা একটু দেরিতে এলেও বেশ গাঢ় নিদ্রায় নিজেকে নিয়োজিত করলাম। গভীর রাতের এক পুরনো স্বপ্ন আমায় শান্তি দিল না। নিশ্চয়ই সে স্বপ্ন খুব ভয়ানক ছিল। ঠিকই বুঝেছ তুমি। স্বপ্নটা যেমন ভয়ঙ্কর তেমনি কষ্টেরও বটে। তবে কি জানো, দোষ আমার ছিল না। সিগারেট শেষ করে ছায়দানি হিসেবে ব্যবহৃত নারকুলের মালায় সিগারেটের দগ্ধাবশেষ গুঁজে দিয়ে তারানাথ ডাক দিলেন, কই রে মাচারি, কি হলো রে? মুড়ি দিয়ে যা শিগগিরি। দেখলাম এতক্ষণ পরে চারি আমাদের জন্য একটা বড় থালায় শশা আর তেল সহযোগে মুড়ি নিয়ে এলো। আমাদের দিকে তাকিয়ে তারানাথ বললেন, নাও নাও, দেখি একটু খেয়ে নাও বড়। আমি আর কিশোরী থালা থেকে মুড়ি মুখে চালান করে দিলাম। তারানাথ ঘরের ভেতরের দিকে তাকিয়ে কিছু বলতে চাচ্ছিলেন, এমন সময় চারি আরো একটা থালায় 3 কাপ চা সাজিয়ে আনলো। আমরা বেশ খুশি হয়ে তা তুলে নিলাম। তারানাথ এক হাতে মুড়ি নিয়ে মুখে পুরে দিয়ে আর তারপর চায়ের কাপ তুলে একবার খেয়েই আবার গল্প বলা শুরু করলেন। হ্যাঁ, তা যে কথা বলছিলাম, সেদিন রাতের অন্ধকারে মনে হলো 20 বছর আগের বীরভূমের কোনো জঙ্গলে আমি বসে আছি। আমার সামনে একজন তান্ত্রিক সাধক আর তার সাথে একজন সুন্দরী মেয়ে। রূপ আর লাবণ্যের জন্য তার দিক থেকে চোখ সরানো অসম্ভব। সেই মেয়েটিও ওই সাধকের সাথে সামনে সাধনা করে চলেছে। আমার মনে তখনও শুধু সেই মেয়েটি। তার চোখ, মুখ ও শরীরের গড়ন যেন আমায় তার দিকে ক্রমশ নিয়ে চলেছে। নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না, তবুও আমার ভিতরের এক শক্তি বারবার আমায় কামের ফাঁদ থেকে সরে আসতে বলছে। একটু বাদেই দেখলাম সেই তান্ত্রিক সাধক আমাকে দেখে হাসছেন আর বলছেন, কিরে তারানাথ, তোর কি হয়েছে? ক্ষণিকের জন্য আমি মেয়েটির রূপের ফাঁদে ধরা দিয়েছিলাম,
কিন্তু পরক্ষণেই মনে হলো এমনটা তো হবার কথা নয়। কেইনি, আমি তো মেয়েটিকে আজকের আগে দেখিনি কখনো। মধুসুন্দরী দেবীর পর কোনো মেয়ের মোহে আবদ্ধ হইনি, কিন্তু সেইবার সম্ভবত কোনো এক কারণে স্বপ্নের মধ্যে ওই মেয়েটির প্রতি টান অনুভব করেছিলাম। স্বপ্নের মধ্যে যেন মেয়েটির রূপ আমায় তার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করছে। আমিও সেদিকে এগিয়ে চলেছি। এরপর দেখলাম যে ওই তান্ত্রিক সাধক আমায় তার দিকে টানবার জন্য নানা তন্ত্রের প্রয়োগ করছেন, কিন্তু কোনোভাবেই তিনি সফল হচ্ছেন না। ফলে যেন তিনি মেয়েটিকে কাজে লাগিয়ে নিজের তন্ত্র সাধনার বলে আমায় আকৃষ্ট করে বশে আনতে চাইছেন, আর বিনিময়ে বিপ্রদীপ বাবু বাড়িতে অনিষ্ট করতে চাইছেন। এরপর ঘুমটা ভেঙে গেল। আমি বললাম, তারপর কি হলো ঠাকুর মশাই? তারপর দেখলাম আমার সারা শরীর ঘামে ভেজা আর মাথাটা বড্ড ঘুরছে। আমি কিছুক্ষণ বসে রইলাম, দিব্য দৃষ্টি দিয়ে গুরুদেবের শরণ নিলাম। গুরুদেব আমায় সমস্ত কৌতূহল নিবারণের উপায় বাতলে দিলেন আর বললেন, তোর সেখানে যা, তাহলে সব উত্তর তুই পেয়ে যাবি। এরপর আর ঘুম সেরকম হলো না। রাতটা জেগেই কাটিয়ে দিলাম। কিন্তু কি সেই উপায় যা আপনার গুরুদেব আপনাকে দিয়েছিলেন? এরপর তারানাথ জানলার বাইরে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর আবারও বলতে লাগলেন, স্বপ্নে পাওয়া গুরুদেবের উপদেশ অনুযায়ী আমি ভোর হতেই দ্রুত স্নান সেরে মারগ্রাম যাবার প্রস্তুত নিলাম। বিপ্রদীপ বাবুকে ব্যাপারটা বলতে গেলে উনি সকালে কিছু জল খাবার খেয়ে গরুর গাড়ি নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন। আমি সে কথায় রাজি হয়ে গেলাম। সঙ্গে কাউকে লাগবে না সে কথা স্পষ্ট করে দিলাম। এরপর সুসজ্জিত বৈঠকখানায় বিদ্যুৎ বরণ ও বিপ্রদীপ বাবুর সাথে আমি জল খাবার খেতে খেতে একটা বিষয়ে আলোচনা করলাম। আমি বললাম, আচ্ছা বিপ্রদীপ বাবু, আপনার আজ থেকে 20 বছর আগের সেই ঘটনার কথা মনে পড়ে? কোনো ভনিতা না করেই বিপ্রদীপ বাবু বললেন, বিদ্যুৎ বরণের সঙ্গে ঘটা সেই ঘটনা ভুলি কি করে তারানাথ? কিন্তু তুমি তো ছিলে সেই সময়। সেই সময় আমার একমাত্র ভাই সুপ্রতীক এক ভয়ঙ্কর কাপালিকের পাল্লায় পড়ে নানা কুমতলব করে। ফলস্বরূপ আমার বড় ছেলে বিদ্যুৎ বরণ জটিল অসুখে পড়ে। বড় কবিরাজ দেখিয়েও কিছু হয়নি। আর তখনই তুমি এসে তন্ত্রের মায়ায় সেই দুষ্টু দুরাচারী তান্ত্রিককে এই ভিটে তথা এলাকা থেকে বিতাড়িত করেছিলে। এরপর আমিও আমার ভাই সুপ্রতীককে এই জমিদারি থেকে দূর করে দিয়েছিলাম। কিন্তু আপনার সেই ভাই কেন আপনার বড় ছেলের ক্ষতি করতে চাইছিল সে কথা কি মনে আছে? বিপ্রদীপ বাবু কিছুটা মাথা চুলকে বললেন, হ্যাঁ, মনে পড়েছে তারানাথ, মনে পড়েছে। আর সে বলেছিল সম্পত্তির সমস্ত উত্তরাধিকার না পেলে সে সবকিছু ধ্বংস করে দেবে। আপনি কি জানেন আপনার সেই ভাই এখন কোথায় আছে? আদৌ বেঁচে আছে কিনা? সে খবর রাখবার প্রয়োজন মনে করিনি। বিপ্রদীপ বাবুর কথার পাশাপাশি একটা কিছু লুকোনোর ভাব বেশ লক্ষ্য করছিলাম। আমি সেটা দেখলেও তখন কিছু আর বললাম না। গুরুদেবের আদেশ অনুযায়ী মারগ্রাম যাবার প্রস্তুতিতে ঢিলেমি দিলাম না। রামপুরহাট ব্লকের একটা ছোট্ট গ্রাম ওই মারগ্রাম। প্রায় 9 মাইল পথ ঘন্টাখানেক পরে পৌঁছালাম। বহুদিন আগে আসা এ গ্রামে অনেকটা পরিবর্তন দেখতে পেলাম। 20 বছরেও কিছু কিছু জিনিস অপরিবর্তন রয়েছে যদিও। এই গ্রাম আমার বিশেষ চেনা।
দু একবার এসেছিলাম। যখন এদিকে সেদিকে ঘুরে বেড়াতাম তখন মার গ্রামে এসে এক বৃদ্ধের বাড়িতে এসেছিলাম। সেদিন সকালে আমি গুরুদেবের দেখানো পথ অনুযায়ী সেখানে পৌঁছালাম। আমি বললাম, কিন্তু সেই উপায় যা আপনার গুরুদেব দিয়েছিলেন সেটা কি মুখার্জি পরিবারের সঙ্গে ঘটে যাওয়া কোনো রহস্যময় অতীত ঠাকুর মশাই? তারানাথ আরও একটা সিগারেট ধরালেন আর তারপর বলতে আরম্ভ করলেন, তুমি ঠিকই ধরেছ। মুখার্জিদের জমিদার বাড়ির সাথে ঘটা ঘটনার সব কথা আমার গোচরে ছিল না, কিন্তু একজন ছিলেন যিনি বহুবার আমায় নানা ব্যাপারে সাহায্য করেছিলেন। তিনি হলেন জীবন কাকা। যখন মার গ্রাম পৌঁছালাম তখন মাটির তাওয়ায় একজন বৃদ্ধকে বসে থাকতে দেখলাম। বেলা হয়েছে আর বাইরের চড়া রৌদ্রে দাঁড়িয়ে দেখলাম বাড়ির উঠোনে একজন বসে তামাক খাচ্ছেন। বুঝতে পারলাম ইনি সেই জীবন কাকা। বয়সের ভারে কিছুটা নুজ হয়ে যাওয়া জীবন কাকাকে দেখে ভালো লাগলো। তামাক খেতে খেতে আমায় বললেন, তারাপীঠের জমিদার সদাশিব মুখার্জির পরিবারের সাথে আমি কয়েক বছর আগে জড়িয়েছিলাম। তার বাড়ির সুপ্রতীকের সাথে ঘটা ঘটনার পর আর সেভাবে যাওয়া হয়নি। এমনিতেই আমি ঘটনাটা মানতে পারিনি। আসলে বিপ্রদীপ বাবুর বংশে কোনো এক অভিশাপ লেগেছে, আর তাই পরপর মৃত সন্তান প্রসব করলেন তার দুই পুত্রবধূ। এমনকি ইদানিং বিপ্রদীপ বাবুর ছোট ছেলের এক অদ্ভুত আচরণ পরিবারের শান্তি বিঘ্নিত করেছে। আমাকে সেই জন্যেই বিপ্রদীপ বাবু সেই মর্টলেন থেকে এখানে ডেকে এনেছেন। সবটা শুনে জীবন কাকা ঘাড় নাড়লেন আর বললেন, এমনটা হওয়ারই ছিল। একবার ওনার বড় ছেলের অসুখের সময় আমায় ডেকে এনেছিলেন। সন্দেহ করেছিলেন এক কাপালিকের কারণে এসব হচ্ছে। আমিও তন্ত্রের জাদুতে বিপ্রদীপ বাবুর পরিবারের রক্ষার্থে সেই কাপালিককে মুখার্জি পরিবারের থেকে দূরে করে দিয়েছিলাম। এতদিনে ওনারা বেশ শান্তিতেই ছিলেন, কিন্তু হঠাৎ মনে পড়লো আসলে কেন সেই কাপালিক এই পরিবারকে এরকম বারবার আক্রমণ করেছে, কি তার অভিসন্ধি। পাশাপাশি মুখার্জি পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম বলে আমাকেই সে তার শত্রু ভেবেছে। তুই মুখার্জিদের পরিবারের অনেক অজানা ইতিহাস জানিস না তারানাথ। ওই কাপালিক কেন বারবার সদাশিব মুখার্জির পরিবারের পিছনে লেগে রয়েছে তার একটা বিশেষ কারণ আছে। আমি তখন ওদের নায়েব হিসাবে কাজ করি। সদাশিব বাবুর সময় থেকেই পরিবার খুব রক্ষণশীল ছিল। ওনাদের পরিবারের ছেলে মেয়েদের বিবাহ তাদের মতো রুচিশীল ও সম্ভ্রান্ত ঘরেই হতো। সদাশিববাবুর স্ত্রী অর্থাৎ বিপ্রদীপবাবুর মায়ের বাপের বাড়ি হাওড়া জেলার নামকরা জমিদার মল্লিকদের সাথেই হয়েছিল। তেমনি বিপ্রদীপবাবুর নিজের বিবাহ হয়েছিল বীরভূমের রামপুরহাটের জমিদার রঘুরাম চ্যাটার্জির মেয়ের সাথে। সুতরাং এনাদের বংশের সাথে যতগুলো সম্বন্ধ হয়েছিল সবগুলোই এক একটা অত্যন্ত ধনী পরিবার ছিল। কিন্তু সব কিছু তো আর নিয়ম মেনে হয় না, ব্যতিক্রম তো জীবনে আসবেই। সুপ্রতীকবাবু অত্যন্ত একগুঁয়ে আর বাচাল প্রকৃতির মানুষ ছিলেন। তিনি পরিবারের বড়দের খুব একটা মান্য করতেন না। সুতরাং বংশের নিয়ম শৃঙ্খলার বাইরে গিয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াতেন। এইরকমই একদিন সুপ্রতীকবাবু তারাপীঠের শ্মশানে বন্ধুদের সাথে আড্ডা মারতে গিয়ে দেখেন এক রূপবতী নারীকে। সেই নারী উদয়ন কাপালিকের একমাত্র বোন
কৌমুদী। রূপের বহরে সে যে কারো হৃদয় হরণ করে নিতে পারত। তার চোখের চাহনি এতটাই সরল ও শিশু সুলভ ছিল যে তার সেই রূপেই বাঁধা পড়লেন বিপ্রদীপবাবুর ছোট ভাই সুপ্রতীকবাবু। প্রথমে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে তাকে একটিবার দেখার চেষ্টা, তারপর একাই প্রতিনিয়ত কৌমুদীর সাথে গোপনে দেখা করতে ছুটে যাওয়া। প্রথম প্রথম মেয়েটির মধ্যে অদ্ভুত সরলতা, পুরুষ মানুষের প্রেমের অর্থ বুঝতে অসুবিধা হয়, কিন্তু বারবার তার জন্য সুপ্রতীকবাবুর এহেন দৌড়ে আসার হেতু মেয়ে হয়ে বুঝতে দেরি হলো না। পরস্পর মন দেওয়া নেওয়া হয়ে গেল। উদয়ন কাপালিক জানতে পারলেন না যে তার বোনের সাথে কেউ গোপন অভিসার করে বেড়াচ্ছে। এমনিতেই উদয়ন কাপালিক ঘর দর ছেড়ে মা মরা বোনকে নিয়ে বনে জঙ্গলে সাধনা করে বেড়াতেন। তিনি মনে করতেন গ্রামে আর ফেরা হবে না, কারণ যে কলঙ্কের দাগ লেগেছে তাতে গ্রামবাসী তাদের আস্ত রাখবে না। শোনা যায় উদয়ন এলাকার কোনো মেয়েকে তার সাধনার জন্য বলি দিয়েছিলেন, আর সেটা গ্রামের লোক দেখে ফেলে। বাড়িতে আগুন জ্বালিয়ে উদয়ন সহ ওই পরিবারকে মেরে দেবার চক্রান্ত করলেও প্রাণে ভাই বোন বেঁচে যায়, কিন্তু তাদের মা বাঁচেনি। আগুনে ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করেন। তখনই সাময়িকভাবে কিছুদিনের জন্য দুই ভাই বোন রামপুরহাট ছেড়ে অন্যত্র চলে যায়, কিন্তু প্রতিশোধ নেবার আগুন তার মধ্যে তখনও নিভে যায়নি। বোনটি তখন সবে 10, তাই তার মধ্যে প্রতিশোধ, হত্যা বা ঘৃণা তৈরি হয়নি। তার দাদা যা করত সে সেগুলো দেখত। গ্রাম ছাড়া হলেও উদয়ন নিয়মিত জানবার চেষ্টা করতেন যে তাদের মেরে ফেলার এমন ভাবনা কারা করেছিল। পরে জানতে পারেন তারাপীঠের জমিদার সদাশিব মুখার্জির অনুমতিতেই গ্রামের লোকজন তাদের বাড়িতে আগুন লাগায়। আসলে বিপ্রদীপবাবুর পিতা জমিদার সদাশিব ছিলেন প্রজাবৎসল। তিনি অন্যায়কারীকে আস্ত রাখতেন না। অত্যাচারী শাসক ছিলেন না ঠিকই, কিন্তু তার জমিদারিতে কোনো চাষি বা শ্রমিক সন্তানকে কেউ হত্যা করলে তাকে শাস্তি দেবার দায়িত্ব নিতেন। সে শাস্তি ঘৃণ্যতর হলেও তিনি মেনে নিতেন। বলতে পারো আশেপাশের মানুষের চাহিদাকেই উনি বেশি গুরুত্ব দিতেন। কিন্তু তোমরা ভাবছো উদয়নকে তার অন্যায়ের শাস্তি নিজে হাতে জমিদারবাবু না দিয়ে এমনভাবে গোটা পরিবারকে মেরে দেবার চক্রান্ত কেন করলেন? সেটা আমারও প্রশ্ন জাগে। তবে কেউ কেউ জমিদারকে রাগী ও বদমেজাজি বলেন, আবার কেউ কেউ শান্ত ও বিবেচক বলেন। আবার শুনেছি আসলে গ্রামের এক মোড়ল জমিদার সদাশিববাবুকে বোঝান যে কাপালিক বা তন্ত্র সাধনার সাথে যুক্ত কাউকে শাস্তি দিলেও সে পাল্টা আঘাত হানতে পারে, সংশোধন করার বিন্দু মাত্র চেষ্টা করে না। তাই এদের পরিবারকে বাঁচিয়ে না রেখে সেই দায়িত্ব গ্রামের মানুষদের ওপর ছেড়ে দেওয়াই ভালো। জমিদার বাবুর মোড়লের এমন কথায় বিশ্বাস না করলেও অবশেষে সন্তানহারা বাপের মুখের দিকে চেয়ে তাদের নাকি এমন কাজ করতে অনুমতি দেন। ফলত উদয়ন যখন জানতে পারলেন সবটাই গ্রামের জমিদার বাড়ির অনুমতিতে হয়েছে, তখন তার মধ্যে এক অসম্ভব রাগ ও ক্রোধ ঝরে পড়ে। মনের মধ্যে এমন এক পরিবর্তন ঘটে যে জমিদার বংশের শেষ না দেখে উনি ছাড়বেন না।
এরপর নানা বেশ ধারণ করে উদয়ন কাপালিক নিজের একমাত্র বোন কৌমুদীকে নিয়ে চলে এলেন তারাপীঠের জঙ্গলে। শ্মশানে কে এলো আর কে গেল তার খোঁজ সেভাবে কেউ রাখত না। সুতরাং মুখার্জি বাড়ির খুব নিকটে এসে তন্ত্র সাধনায় ব্রতী হলেন উদয়ন কাপালিক। এভাবেই বেশ চলছিল। প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো। চোখের মধ্যে আগুনের মতো দীপ্তি ফুটে উঠল। সুপ্রতীকবাবু উদয়ন কাপালিকের তন্ত্র সাধনা লুকিয়ে দেখতেন, আর কিছুটা ফাঁক পেলেই কৌমুদীর সঙ্গে দেখা করতেন। কৌমুদী আর সুপ্রতীকবাবু প্রেমের জালে এমনভাবে জড়িয়ে পড়লেন যে ফিরে আসার কোনো পথ রাখলেন না। যদিও উদয়ন কাপালিক নিজের কাজের সময়, বিশেষ করে রাতের বেলা, নিজের বোনের সাহায্যে তন্ত্র সাধনা সম্পন্ন করতে লাগলেন। কৌমুদী বিভিন্নভাবে মন নিয়ে দাদার সে সাধনায় সাহায্য করলেও সুপ্রতীকবাবুর সাথে ঘনিষ্ঠতা তাকে উদাসীন ও অন্যমনস্ক করে তুলল। প্রেত সাধনায় একনিষ্ঠ মন না হলে সফলতা আসে না। তাই উদয়ন কাপালিক তার সে সাধনায় ব্রতী হয়েও বনের আচরণে কেমন অন্য কিছু খুঁজতে লাগলেন। একদিন দিনের বেলা হাতে নাতে ধরলেন ঘনিষ্ঠ অবস্থায় সুপ্রতীকবাবু আর নিজের বোন কৌমুদীকে। প্রথমে রাগে ফুঁসতে লাগলেন আর সুপ্রতীকবাবুকে প্রাণে মেরে ফেলার চেষ্টা অবধি করলেন। দাদার পায়ে পড়ে কৌমুদী তার প্রেমিক সুপ্রতীকবাবুর প্রাণ ভিক্ষা চাইলেন। তারপরই ঘটল সেই অপ্রত্যাশিত ও অবাঞ্ছিত ঘটনা, যার জন্য উদয়ন কাপালিক প্রস্তুত ছিলেন না। 4 মাসের অন্তঃসত্ত্বা কৌমুদীকে কিভাবে রাখবেন তিনি, এই ভাবনায় অবিচল হয়ে পড়লেন। সুপ্রতীক যে কৌমুদীর গর্ভের সন্তানের পিতা, সেটা আর বলবার অপেক্ষা রাখেনি। সুতরাং সুপ্রতীকবাবুকে এর সমাধান করতেই হবে। এদিকে সুপ্রতীক মুখার্জির আসল পরিচয় জেনে কাপালিকের মাথায় রক্ত গরম হয়ে গেল। সুপ্রতীক মুখার্জির পিতা সদাশিব মুখার্জি যে তার মায়ের মৃত্যুর কারণ, এমনকি তাদের রামপুরহাটের মার গ্রামে পুড়িয়ে মারার চক্রান্ত তার নির্দেশেই সংঘটিত হয়েছিল, এই কথা জানতেই উনি নতুন এক ফন্দি আঁটলেন। সুপ্রতীকবাবুকে সরাসরি বললেন তার বোনকে বিয়ে করে জমিদার বাড়ির বউয়ের সম্মান দিতে হবে। কিন্তু সুপ্রতীকবাবু জানতেন তার দাদা সেটা হয়তো মানবেন না। বংশের মান সম্মান রক্ষার্থে হয়তো তার এ আবদার রাখবেন না। বাস্তবে তেমনটাই হলো। একদিন বৃষ্টির সকালে উদয়ন কাপালিক ও কৌমুদীকে সঙ্গে নিয়ে তারাপীঠের মুখার্জিদের জমিদার বাড়িতে পা রাখলেন সুপ্রতীকবাবু। বিপ্রদীপবাবু তার ভাইয়ের এই হেন অসভ্যতাকে একদম বরদাস্ত করলেন না। এমনকি কাপালিক ও তার বোনকে দেখে অপমানিত করতেও পিছপা হলেন না। উদয়ন কাপালিক সবটা শুধু দেখছিলেন আর সহ্য করছিলেন। মাঝে মাঝে বোনের মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করছিলেন। কৌমুদীর অন্তঃসত্ত্বা হওয়ার কথাটা যখন সরাসরি বললেন, তখন রাগে ও ঘৃণায় বিপ্রদীপবাবু বললেন, একজন শ্মশানে পড়ে থাকা কাপালিকের বোনকে আমি এই বাড়ির বউ করব? ভাবলো কি করে এই ছোট লোকগুলো? কার সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছে তার দায় তুই কেন নিবি ভাই? ছেড়ে দে ওদের আর পালিয়ে আয়। আমি তো সম্ভ্রান্ত ঘরে সম্বন্ধ করে বিবাহ দেব। এবার মুখ খুললেন উদয়ন কাপালিক আর বললেন, আমার বোনকে পরিবারের বউ হিসেবে মেনে না নিলে মুখার্জি বাড়ির অভিশাপ নেমে আসবে, সাবধান। বিপ্রদীপবাবু তখন বললেন, কোনো রাস্তার মেয়ের গর্ভের সন্তান এ বংশের প্রদীপ জ্বালতে পারে না। আমার বংশ উচ্চ বংশ, আর সেই পরিবারের উত্তরসূরি হবে
সম্ভ্রান্ত ঘরের কোনো নারীর গর্ভের সন্তান। যা যা, চলে যা। সুপ্রদীপবাবু বারবার তার দাদা বিপ্রদীপবাবুকে বলার ও বোঝানোর চেষ্টা করলেও তিনি তা শুনতে চাননি। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। যাবার আগে সেই উদয়ন কাপালিক বলে গিয়েছিল, এই মুখার্জি বংশের কোনো বংশ প্রদীপ আসবে না। আমি অভিশাপ দিলাম, বংশের প্রদীপের আশায় আশায় আজীবন থেকেও তোদের সে স্বাদ পূরণ হবে না। কোনো দিন সে আশা পূর্ণ হবে না, কোনো দিন না। জীবন কাকা বেশ উত্তেজিত হয়ে বললেন, শোনা যায় সেই সময় উদয়ন কাপালিকের চোখের মধ্যে যে আগুন জ্বলছিল তা বোধহয় এখনো নেভেনি তারানাথ। হ্যাঁ, তারপর কি হলো? এরপর উদয়ন কাপালিক প্রেত সাধনায় তৃপ্তি লাভ করতে অদম্য জেদ ধরলেন। এদিকে কৌমুদীও মনে প্রাণে ভেঙে পড়তে লাগলো। পাশাপাশি বিপ্রদীপবাবু তার ভাইয়ের জন্য পর পর একাধিক সম্বন্ধ করতে লাগলেন। বীরভূম সহ একাধিক জায়গায় ধনী পরিবারের সম্বন্ধ করলেও এরপর ঘটল আর এক অবাঞ্ছিত ঘটনা। রসিক চ্যাটার্জির মেয়েকে দেখতে গিয়ে সুপ্রতীকবাবুর উপর হামলা করে বসল সেই পাত্রী। ব্যাপারটা যেমন অস্বাভাবিক তেমনই চাঞ্চল্যকর। গলায় দুহাত চেপে নিঃশ্বাস বন্ধ হবার জোগাড় হলো সুপ্রতীকবাবুর। অনেক কবিরাজ দেখিয়ে রসিকবাবুর মেয়ের কোনো অসুখ বা পাগলামি খুঁজে পাওয়া যায়নি। কেউ কেউ বলছিল সুপ্রতীকের ঘাড়ে একটা অদ্ভুত কালো দাগ ইদানিং বেশ বড় হচ্ছিল, আর সেই একই ধরনের দাগ সাধারণত কোনো তান্ত্রিক বা কাপালিকের কাছে দেখতে পাওয়া যায়। আরও একটা ব্যাপার বেশ অস্বাভাবিক ঠেকে। যখন মাসখানেক পরে হুগলিতে ভূষণ রায়ের মেয়ে ভানুমতিকে দেখতে যান সুপ্রতীকবাবু, তখনও ভানুমতি একইভাবে কিন্তু আরও হিংস্র অবস্থায় সুপ্রতীকবাবুকে আক্রমণ করে। সেবারেও প্রাণে বেঁচে যান সুপ্রতীকবাবু। তবে আমি সেইবার ছিলুম আর দেখেছিলুম সুপ্রতীকবাবুর ঘাড়ের ওই অদ্ভুত কালো দাগটি ক্রমশ বড় হয়ে সারা শরীরকে গ্রাস করছে। আমার মনে হচ্ছিল সেই কাপালিক হয়তো চাইছে না যে সুপ্রতীকবাবুর অন্য কোথাও সম্বন্ধ হোক। এরপর হঠাৎ একদিন সুপ্রতীকবাবু তার সমস্ত হতাশা ও রাগ নিজের দাদা বিপ্রদীপবাবুর ওপরে উগড়ে দিলেন। এই হেন আচরণ সাধারণত বাউন্ডুলের সুপ্রতীকবাবু আগে কখনো করেননি। এমন আচরণ দেখে প্রথমে বিস্মিত হয়ে যান বিপ্রদীপবাবু। সুপ্রতীককে তার আচরণ সংশোধন করতে বললেও উনি যেন বদলে যাচ্ছিলেন। একদিন শোনা গেল বিপ্রদীপবাবুর স্ত্রীর ভীষণ শরীর খারাপ। বৌদির সাথে জঘন্য অসভ্যতা করার পরেও দিব্যি জমিদার বাড়িতে ঘুরে বেড়ালেন সুপ্রতীকবাবু। বিপ্রদীপবাবুর স্ত্রী অর্থাৎ প্রভাতী দেবী মুখে বলতেই পারলেন না যে তার সাথে নোংরামি করেছে সুপ্রতীকবাবু। এমনকি তিনি সম্ভবত বুঝতে পেরেছিলেন তার ছেলেদের ওপরে কোনো খাঁড়া নেমে আসছে। এইসব বলবার শক্তি অর্থাৎ বাক শক্তি হারিয়ে আস্তে আস্তে মারা গেলেন। পরিবারের কেউ বুঝতেই পারল না যে কি কারণে বিপ্রদীপবাবুর বড় ছেলে বিদ্যুৎ বরণের মাত্র 18 বছর বয়সে তার মা তাকে ছেড়ে চলে গেলেন। শোক সামলেও বিপ্রদীপবাবুর তার ভাইয়ের ব্যাপারে তখনও একই দৃষ্টিভঙ্গি কাজ করছিল। তারপর একদিন বিদ্যুৎ বরণের শরীর ভীষণ খারাপ হয়ে পড়ল। কবিরাজ ধরতেই পারলেন না কি তার অসুখ। আর তখনই আমিও বাড়ির চাকরি ছেড়ে নিজের এই ভিটেতে ফিরে আসি।
আর বিশেষ খবর রাখি না, তবে মুখার্জিদের জমিদার বাড়িতে যে একটা অভিশাপ রয়ে গেছে সে ব্যাপারে আমি নিশ্চিত। জীবন কাকাকে ধন্যবাদ জানিয়ে আমি মার গ্রাম থেকে ফিরলাম তারাপীঠ। ফিরতে প্রায় বেলা 1টা বেজে গেল। ফেরার পথে দেখলাম আকাশটা অল্প মেঘে ছেয়ে রয়েছে, যেন ভাদ্র মাস যেমন হয় আর কি। বাড়ি ফিরতে বিপ্রদীপ বাবু আমার কাছে বিশেষ কিছু জানতে চাইলেন না, শুধু জিজ্ঞেস করলেন, আচ্ছা তারানাথ, তুমি কি আমার কোনো আচরণে ক্ষুণ্ণ হয়েছ? আমি দেখলাম এই সুযোগ, যখন ওনার কাছে মুখার্জি বংশের সাথে ঘটা অতীতের একাধিক ঘটনা গোপন করার কারণটা জানার চেষ্টা করতে পারি, আমি তৎক্ষণাৎ উত্তর না দিয়ে পড়লাম, আচ্ছা বিপ্রদীপ বাবু, সকালে আপনি বলেছিলেন যে আপনার ভাইকে তাড়িয়ে দিলেন, তাই তো? কিন্তু বললেন না যে আপনার ভাই আর তারপরে এই ভিটেতে এসেছিল কিনা। বিপ্রদীপ বাবু কিছু বললেন না। ব্যাপারটা গোপন করে গেলেও আমি যে সবটা জীবন কাকার থেকে জেনে গিয়েছি সেটা উনি বুঝতে পারলেন না। আমি বেশ বুঝতে পারছিলাম বংশের নানা ঘটনার সাথে মার গ্রামের উদয়ন কাপালিকের পরিবারের সদস্যের আগুন লাগিয়ে দেবার জঘন্য চক্রান্ত করার অনুমতি এই মুখার্জি বাড়ির থেকেই হয়েছিল। সেই জন্যই বিপ্রদীপ বাবু আমাকে সবটা খুলে বলতে পারেননি। ভেবেছিলেন এমন ঘটনার কথা শুনে হয়তো এই তারানাথ তান্ত্রিক তাঁর বিপদে দাঁড়াবে না। মনে কিছুটা এসেও ছিল বটে, কিন্তু আমিও যে ওই এক মেয়ের মোহের সাথে কোনো একভাবে জড়িয়ে গিয়েছিলাম। কিন্তু কে ওই মেয়ে, আর কেনই বা তার প্রতি আমি টান অনুভব করেছিলাম, সেটা জানার তাগিদ আমার ছিল। যাই হোক, সব রহস্যের চট খুলতে রয়েই গেলাম মুখার্জি বাড়িতে। একদিন যায়, দুদিন যায়, আমি ব্যাপারটা ভালো করে লক্ষ্য করার জন্য শ্মশানে যাতায়াত করতে থাকলাম। 1 সপ্তাহ পরে লক্ষ্য করলাম অসিত বরণ ঘরের বাইরে গেলে তার দেহের সেই কালো দাগটা বেড়ে চলেছে, যেমনটা জীবন কাকা সুপ্রতীক বাবুর ঘাড়ে লক্ষ্য করেছিলেন। আমি ব্যাপারটা দেখে একটু চিন্তিত হয়ে গিয়েছিলাম। অসিত বরণের শরীরে কাপালিকের তন্ত্র সাধনার বীজ পোঁতা হয়েছে, আর সেটা উদয়ন কাপালিক নিজের প্রতিশোধ নিতেই সেই কাজ শুরু করেছে। আমি এটাও জানতাম ততদিন অসিত বরণ স্বাভাবিক আচরণ করবে, যতদিন না ওই দাগ সারা দেহে ছড়িয়ে পড়ে। অর্থাৎ আমার সামনে দাঁড়িয়ে থাকা অসিত বরণ আসলে একটা শরীর মাত্র, তার মন আত্মা সবটা নিয়ন্ত্রণ করছে সেই দুরাচারী কাপালিক। আমি আরো কয়েকদিন অপেক্ষা করতে লাগলাম, আর সঠিক সময়ের জন্য দিন গুনতে লাগলাম। তারাপীঠের মন্দিরে এই ভয়ানক প্রতিশোধের অন্ত করার প্রস্তুতি নিতে লাগলাম। একটা দিন আমিও সাধনা বলে নিজেকে তৈরি করার চেষ্টা করতে লাগলাম। সত্যি বলতে কি, মুখার্জি বাড়িতে আসার পরেই আমার মনে সন্দেহের বাতাবরণ তৈরি হয়। বারবার বসে ভাবতে থাকি পশ্চিমের ওই বট গাছটায় কি রহস্য লুকিয়ে আছে। উত্তরের অপেক্ষায় থেকে মাথা ঝিমঝিম করতে থাকে। অস্থির ভাবখানা যেন ক্রমশ আমার মনের মধ্যে প্রবেশ করে, ফলে আমায় এক জায়গায় বসতে দিচ্ছে না। কাল অমাবস্যা, অথচ আজ কোনো সাধনায় মন নিয়োজিত করতেই পারছি না। স্বপ্ন যে কতটা ভয়ানক ও ভয়াবহ হয় সে তো তোমাদের আগেই বলেছি, কিন্তু সেদিনের সেই ভয়ানক স্বপ্নের চেয়েও
অমাবস্যার আগের রাতের আর একটা অদ্ভুত কষ্টের স্বপ্ন আমার মনে বিশেষ প্রভাব ফেলল। সেখানে আগের স্বপ্নের সে কাপালিকের সাথে দেখা মেয়েটির আকুতি ফুটে উঠল যেন। তোমাদের বলেছিলাম আমি কাপালিককে চিনলেও ওই মেয়েটিকে কিছুতেই মনে করতে পারছিলাম না। সেদিনই সবটা পরিষ্কার হলো আমার কাছে। সেই মেয়েটি আমার দিকে দু হাত বাড়িয়ে কিছু বলতে চাইছে। সেই নারী কোনো বন্ধ অন্ধকার জায়গায় চাপা পড়ে আছে আর নিঃশ্বাস নেবার আপ্রাণ চেষ্টা করেও পারছে না। সেই অন্ধকার জায়গা থেকে বারবার বেরিয়ে আসার চেষ্টা ব্যর্থ হয়। আমি যেন তাকে মুক্ত করি, তাকে সেই অন্ধকার কূপ থেকে উদ্ধার করি। তার অবয়ব অস্পষ্ট হওয়ার জন্য ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু ক্ষণিকের মধ্যেই তাকে ক্রমশ স্পষ্ট দেখতে পেলাম। কি অপূর্ব তার মুখখানি! অথচ কষ্টে আর দুঃখে সে নিঃশেষ হয়ে চোখ বন্ধ করে ফেলছে। বড্ড মায়া হলো। এরপর দেখলাম সে শান্ত হয়ে আসছে, আর পরক্ষণেই দেখলাম রক্তের ধারা বইতে লাগলো তার গলার কাছ থেকে। এই কষ্টের স্বপ্নটা আমায় পরবর্তী পদক্ষেপ নিতে সাহায্য করেছিল। আমি বললাম, সেই মেয়েটিকে আপনি উদ্ধার করলেন? উদ্ধার করা বলার চেয়ে বললে ভালো, তাকে মুক্ত করলাম। পরের দিন ছিল সেই কাঙ্ক্ষিত অমাবস্যা। ভাদ্র মাসের অমাবস্যাকে বলা হয় কৌশিকী অমাবস্যা। কথিত আছে এই কৌশিকী অমাবস্যাতেই তারাপীঠের মহা শ্মশানের শ্বেত শিমুল গাছের তলায় সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামা খেপা। যদিও এই কৌশিকী অমাবস্যাকে তারা রাত্রি বলাও হয়ে থাকে। তন্ত্রের শক্তি দিয়ে এদিন সাধকগণ স্বর্গ ও নরক যে কোনো দিকেই যেতে পারে, তবে পুরোটাই নির্ভর করে সাধকের সাধনার উপর। অনেকেই এই সময়ে শ্মশানে পঞ্চমন্দির আসনে বসে সাধনা করেন। সব সাধনার কথাও শোনা যায়। কাজে কৌশিকী অমাবস্যা তান্ত্রিকদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ দিন। আমি সেই কারণেই এই বিশেষ দিনকে বেছে নিলাম। তোমরা যদি বাড়িতে কৌশিকী অমাবস্যার দিন মা কালীর বিশেষ পুজো করো, তবে মনে রেখো এই বিশেষ দিনটিতে উপাচারে কোনো ত্রুটি কিন্তু করা চলবে না। কারণ এই পুজোর আয়োজনে সামান্য ত্রুটি হলেই মা নাকি বড় রুষ্ট হন। বাড়িতে যদি কেউ পুজো করতে চায়, তাহলে সারা দিন রাত একটা ঘিয়ের প্রদীপ ঠাকুরের আসনের সামনে চালিয়ে রাখতে হবে। বারে বারে দেখতে হবে যেন কিছুতেই সেই প্রদীপ নিভে না যায়। সুতরাং খুব বেশি আয়োজন লাগে না পুজোয়। সামান্য আতপ চাল, একটা নারকেল, 108টি জবা ফুলের মালা এবং ঘি দিয়ে পুজো দিতে হয়। আচ্ছা ঠাকুর মশাই, শুনেছি তারাপীঠের মন্দিরের নিশ্চয়ই বিশেষ মাহাত্ম্য রয়েছে। নিশ্চয়ই রয়েছে। গ্রাম বাংলার যে কোনো মন্দিরের আদলেই তারাপীঠের মন্দিরকে ভাবতে পারো। তা সত্ত্বেও এই স্থানটি একটি বৃহৎ তীর্থক্ষেত্র হিসেবেই পরিচিত। তোমরা হয়তো জানো না, এই মন্দিরে মানুষের উৎসাহ আর মন্দিরের প্রতি এই টান এমনি এমনি হয়নি। সাধক বামা খেপা মা তারার এই সাধনা ক্ষেত্রটিকে আরো জনপ্রিয় করে তোলেন। পশু বলি সহ এই মন্দিরের পূজা পদ্ধতিও অন্যরকম। এই তারাপীঠকে দ্বিতীয় শক্তিপীঠ নামে ডাকা হয়। শোনা যায় স্থানীয় জলাশয়গুলির নাকি এক অতিলৌকিক ক্ষমতা রয়েছে। যদিও সে ক্ষমতা আগে আমার কাছে লক্ষিত হয়নি,
সেইবার বিপ্রদীপ বাবুর পরিবারের অভিশাপ কাটাতে যখন মন্দির চত্বরে প্রবেশ করি, তখন ওই জলাশয়ের ক্ষমতার সাথে আমার বিশেষ পরিচয় হয়। মন্দিরে প্রবেশের পূর্বে মন্দির সংলগ্ন জীবিত কুণ্ড নামক পবিত্র জলাশয়ে স্নান করে তবেই পুজো দেবার নিয়ম। তো সে যাই হোক, আমরা সে নিয়ম যথাযথভাবে পালন করলাম। তোমরা হয়তো জানো না যে এই জলাশয়ের জলে আরোগ্য ক্ষমতাও বিদ্যমান। তোমাদের বলে রাখি, মা তারার যে মূল প্রস্তর মূর্তিটি রয়েছে সেটি একটি 3 ফুট উঁচু ধাতব মূর্তির মধ্যে রাখা থাকে, যার মধ্যে শিশু শিবকে স্তন্যপানরতা অবস্থায় মা তারা রয়েছে। এই মূর্তিটি তারা মায়ের মঙ্গমালা ধারণী এবং লোলজিহ্বা মূর্তি। এলোকেশী দেবীর মাথায় রৌপ মুকুট থাকে। বাইরের মূর্তিটি সাধারণত গাঁদা ফুলের মালায় সুসজ্জিত অবস্থায় শাড়ি চড়িয়ে রাখা থাকে। মূর্তিটির কপালে সিঁদুর লেপা থাকে। প্রতিকৃত বিগ্রহের নিচের বেদিতে 2টি রূপোর পাদবদ্ধ থাকে। মাথায় রূপোর ছাতা দিয়ে ঘেরা থাকে। তারা মায়ের মূল মূর্তিটিকে তারার কোমল রূপ হিসেবে ধরা হয়। একমাত্র আশ্বিনের কোজাগরী শুক্লা চতুর্দশী তিথিতেই মন্দির থেকে শিলামূর্তি এনে পশ্চিম মুখ করে বিরাম মঞ্চে রেখে প্রকাশ্যে তারা মূর্তিকে স্নান করানো হয়ে থাকে। নিয়ম অনুযায়ী যে কেউ এই মন্দিরে ছাগ বলি দিতে পারে। বলি দেবার আগে সেই ছাগটিকে পবিত্র ওই জলাশয়ে স্নান করানো হয়। ছাগকে স্নানের সাথে সাথে বলিদাতাকে স্নান করে পবিত্র হতে হয়। এরপর ছাগটিকে হাঁড়ি কাঠে খড়গের এক কোপে বলি দিয়ে তার রক্ত সংগ্রহ করে মাকে নিবেদন করতে হয়। অনেকে বলির পর ওই রক্তের তিলকও কপালে পড়ে নেয়। যাই হোক, কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় বিপ্রদীপ বাবুর সাথে তাঁর 2 ছেলে ও বৌমার একসাথে মন্দিরে উপস্থিত হলে আমিও আমার সমস্ত প্রস্তুতি নিয়ে যজ্ঞ আয়োজনের জন্য তৈরি হলাম। আকাশটা সেদিন বড় মনোরম লাগছিল। বাইরে শিরশির করে হাওয়া বইছে। কোথাও ঘন মেঘ না থাকায় সেভাবে বৃষ্টি আসার সম্ভাবনা ছিল না, যদিও আকাশে তখন মাঝে মাঝে উড়ো মেঘ ভেসে বেড়াচ্ছিল। সন্ধ্যার অস্তমিত সূর্যের আলোয় বেশ একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। পাশাপাশি বলা ভালো, ভাদ্র মাসের এই অমাবস্যা তিথি এতটাই পবিত্র যে মনের অন্ধকার দূর হয়ে যদি তাতে ভক্তির সংমিশ্রণ ঘটে, তবে বোধহয় ব্যাপারটা আরো গ্রহণযোগ্য হয়ে ওঠে। তোমরা দেখবে, পুজো বা সাধনা সবই পবিত্রতাকেই মান্যতা দেয়। অশুচি বা ময়লা ভরা মনে দেবতার আরাধনা হয় না। মন্দিরে প্রবেশ করে আমার উত্তরমুখী 8 চালা মন্দিরটির দিকে চোখ গেল। আমি স্থির করলাম মন্দির সংলগ্ন জীবিত কুণ্ড নামক জলাশয়ের চাতালে বসে যজ্ঞের আয়োজন করব। ঠিক সেভাবেই সকলে জলাশয়ের পাশে চাতালে বসলাম। শুদ্ধ বস্ত্র পরিধান করে স্নানের পর পবিত্র চিত্তে যজ্ঞের সমস্ত আয়োজন সম্পন্ন হলো। বিপ্রদীপ বাবু 2 বৌমার অনুরোধে যজ্ঞ শুরু করার আগে উত্তরমুখে 8 চালা মন্দিরে যে লাল ইটের দেওয়াল রয়েছে সেই দিকে গেলেন। মেয়েদের দেবদেবীর পাশাপাশি মন্দিরের প্রতি আকর্ষণ একটা আদি অকৃত্রিম ব্যাপার।
অনেকটা গহনার প্রতি ভালোবাসার মতো। এই দিকটার ওপরে একাধিক ধনুকের মতন খিলান রয়েছে, আর চার চালার ওপরের চার কোণে চারটি ছোট চূড়া রয়েছে। চূড়ায় তামার পতাকা সহ ত্রিশূল তিনটি পদ্ম ভেদ করে উঠেছে। উত্তর দিকে বাম পাশের খিলানের ওপর কুরুক্ষেত্রের যুদ্ধের নানা ঘটনা, যেমন অশ্বত্থামার কাহিনী কিংবা ভীষ্মের সরসজ্জার মতো প্রভৃতি মহাভারতের কাহিনী বর্ণিত রয়েছে। মন্দিরের উত্তর ভিতরে পূর্ব দিকে সীতাহরণ, অকালবোধন, রাম ও রাবণের যুদ্ধের দৃশ্য এবং পশ্চিম দিকে কৃষ্ণ লীলার চিত্র খোদিত। তোমাদের জানিয়ে রাখি, তারাপীঠে কিন্তু মহাদেব চন্দ্রচূড় হিসেবে পূজিত হন। এই মন্দিরটি মাঝারি আকারে গম্বুজাকৃতি ও মা তারার মন্দিরের ঠিক পূর্ব দিকে অবস্থিত। গর্ভগৃহে একটা কালো পাথরের বিগ্রহ অবস্থিত। মন্দির চত্বর থেকে প্রায় ফুট 3 মতো ওপরে পশ্চিমমুখী মন্দিরটি অবস্থিত। বেশিরভাগ তন্ত্র সাধকরা মা তারাকে শ্মশান ক্ষেত্র নিবাসিনী হিসেবে মানেন। তাই তন্ত্র সাধকরা তারাপীঠের জঙ্গলকে তাদের সাধনার বিশেষ স্থান হিসেবে বেছে নিয়েছেন যুগ যুগ ধরে। শ্মশানে জটাধারী সাধুর সাথে ছাই ভস্য মাখা বহু সাধকদের বর্তমানে পাওয়া যায়। যজ্ঞ শুরু করতে আমি ইটের সাহায্যে বৃহৎ একটা কুণ্ড বানালাম। আগে থেকে জোগাড় করা শুকনো কাঠ আর ঘি সহযোগে আগুনও ধরালাম। বেলপাতা আর ডুমুরের ডাল হাতের নাগালে রাখলাম। মুখ দিয়ে উচ্চারিত করলাম, ওং হিং আধার শক্তি তারায় পৃথাং নামা পূজয়তি অসি নামা। আমার বাম পাশে বসলেন বিপ্রদীপ বাবু আর তার পাশে ছোট ছেলে অসিত বরণ। যদিও মন্দির চত্বরে ঢুকতেই অসিত বরণের একটা সাময়িক অস্বস্তি চোখে পড়ল। সেটা বাকিদের দৃষ্টির অগোচরে ছিল, কিন্তু যজ্ঞ শুরু হবার সাথে সাথে নিমেষের মধ্যে অসিত বরণের এই নিরুদ্দেশ হয়ে যাওয়া বাকিদের মধ্যে কৌতূহল ও ভয়ের উদ্বেগ সৃষ্টি করল। মন্ত্রপাঠ করতে করতেই ইশারায় বিপ্রদীপ বাবুকে বুঝিয়ে দিলাম সংযত হয়ে বসে থাকতে। বিদ্যুৎ বরণ ও তার বউ মৌবনী তখন ছোট বউ নীলিমার দিকে তাকাচ্ছিল। বোধহয় স্বামীর এই হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়ার জন্য তার মুখের অবস্থা তখন কিরকম সেটা বোঝার চেষ্টা করছিল দুজনে। আমি যজ্ঞে মন্ত্রপ্রুত বেলপাতা দিতে দিতে আর মন্ত্র পাঠ করতে করতে চোখের দৃষ্টিতে সবটাই লক্ষ্য করছিলাম। বিপদ যে আসন্ন সেটা এবার টের পাচ্ছিলাম। কুমারী মেয়ে বা আত্মহত্যাকারী ব্যক্তিদের মাথার খুলির অলৌকিক ক্ষমতার ওপর বিশ্বাস রেখে এমনই এক খুলি আগুনের সামনে রাখলাম। সিঁদুর দিয়ে সেই বহু মূল্যবান খুলিকে রাঙিয়ে দিলাম। এর কিছুক্ষণের মধ্যেই স্থির ও পবিত্র খাটের আশেপাশে হঠাৎ বিচিত্র ঘটনা ঘটতে লাগলো। দূর থেকে জলরাশি যেন সমুদ্রের মতো গর্জন করে আন্দোলিত হতে লাগলো। অন্ধকার আকাশ আরো নিকষ কালো মেঘে ঢেকে যেতে লাগলো। বাতাস ক্রমশ হালকা হয়ে যেতে লাগলো। দূর থেকে একটা হুঙ্কার যেন ভেসে আসতে লাগলো। হঠাৎ তীব্র এক দহন মনে হলো সারা শরীরকে উড়িয়ে দিতে চায়। পরক্ষণে একটা ঝোড়ো বাতাস এসে সেই দহনের জ্বালাকে প্রশমিত করে দিল। এভাবে কিছুক্ষণ চলল। তবে ঝড়ের প্রকোপ বাড়তে লাগলেও যজ্ঞের আগুন নিভতে দেওয়া মোটেই যাবে না, এ কথা আমি জানতাম।
তাই মন্ত্র পাঠের সাথে সাথে যজ্ঞের আগুনের তীব্রতা যাতে না কমে সেদিকে আমার নজর ছিল। হঠাৎ এবার নাকে ভেসে এলো তীব্র এক পুঁতি গন্ধ, যা এলাকাটিকে সবের আস্তানা বানিয়ে ফেলল। অন্ধকার আকাশ বাতাস থেকে বিভিন্ন পশুর শব্দ উড়ে আসতে লাগলো। ওই আগুনকে কেন্দ্র করে উদ্দেশ্য আমার যজ্ঞকে পণ্ড করা। অমাবস্যার ওই পবিত্র তিথিতে পৈশাচিক ক্ষমতা বৃদ্ধি পায়, আর পৈশাচিক ক্ষমতাকে দমন করতে মা তারার আশীর্বাদ খুবই প্রয়োজন ছিল। আমি মায়ের আশীর্বাদ গ্রহণ করে একটি বিশেষ অস্ত্র সামনে রেখেছিলাম। কখনো মৃত শ্রীগালের দেহ তো কখনো মৃত বাদুড়ের দেহ আমার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ছিল। আমি যজ্ঞের মধ্যেই চিৎকার করে বললাম, সামনে আয় তোরা, আয় সামনে আয়, দেখ আমি তোদের জন্য প্রস্তুত। আমার চিৎকার শুনে দেখলাম একদম সামনে ছায়াময় একজন ঘুরতে লাগলো। সেই অবয়ব যখন পরিষ্কার হলো দেখলাম তা বিপ্রদীপ বাবুর ভাই সুপ্রতীক বাবুর। চোখে হিংস্র চাহনি আর দাঁতের পাশে দিয়ে টাটকা রক্ত যেন গড়িয়ে পড়ছে। তার চেহারার মধ্যে একটা তীব্র ক্রোধ ঝরে পড়ছে যেন। সুপ্রতীক বাবুর এহেন পৈশাচিক শরীর দেখে সকলে স্থির থাকতে পারল না, আর তখনই বিপ্রদীপ বাবুর মুখ দিয়ে বেরিয়ে এলো, শেষে শেষে তুই আমার পরিবারের এত বড় সর্বনাশ করতে চেয়েছিস? সুপ্রতীক বাবুর পৈশাচিক দেহ তীব্র গর্জন করে হাসতে লাগলো, আর জলাশয়ের জলোচ্ছ্বাস ক্রমশ বেড়ে যেতে লাগলো। পৈশাচিক গর্জনের সাথে সাথে আকাশে বিদ্যুতের ঝলকানি শুরু হলো। মনে হলো এই বুঝি বৃষ্টি এসে যজ্ঞ বন্ধ হবে। ঝড়ের প্রকোপ আরো বেড়ে গেল। দূর থেকে গাছের ডাল ভেঙে পড়ার শব্দ ভেসে আসতে লাগলো। বট অসত্য গাছের পাতা উড়ে আসতে লাগলো। ঝড়ের সাথে সাথে জলাশয়ের ওপর থেকে ধুলোর কুণ্ডুলি ঘূর্ণির আকারে আমাদের কাছাকাছি আসতে লাগলো। বলতে গেলে এক ভয়ঙ্কর ও অস্থির পরিবেশ মনকে যেন বিচলিত করে তুলল। কিন্তু এক আশ্চর্য কাণ্ড এরপর ঘটল। ধুলো উড়ে আসার পরপরই বৃষ্টি শুরু হলো, কিন্তু বৃষ্টির ফোঁটা দূরে পুকুরের জলে পড়লেও চোখের আগুনের ওপরে এক বিন্দুও স্পর্শ করল না। এমনকি আমরা যারা যজ্ঞের সাথে এক নিবিড় বন্ধনে আবদ্ধ ছিলাম তাদেরও বৃষ্টির জল কিন্তু স্পর্শ করল না। এই দৃশ্য অভাবনীয়, যা ছিল মা তারার আশীর্বাদের ফল। এরপর এক ভয়ঙ্কর তাণ্ডব করে শয়ে শয়ে সব দেহকে কেন্দ্র করে জলাশয়ের ওপরে আবির্ভূত হলেন উদয়ন কাপালিক, যিনি আসতেই তার পাশে ঘুরতে থাকা সবের দল গোঙানি শুরু করলো। মনে হলো ক্ষুধার্ত সবগুলোর রক্তপানের সময় হয়েছে। তাদের সেই আওয়াজ বোধহয় আমি সারা জীবনেও শুনিনি। জঙ্গলের ভিতর থেকে বাদুড়ের ছটফট করার শব্দ আর অন্ধকারের আড়াল থেকে বন্য শ্রীগালের ডাক এক ভয়াবহ পরিবেশ সৃষ্টি করলো মুহূর্তে। আমার শির দাঁড়া পেয়ে তখন এক ঠান্ডা স্রোত নেমে এলো। তবুও নিজের লক্ষ্যে অবিচল ছিলাম, কারণ এমন ভয়ঙ্কর মুহূর্তে আমার একটা ভুলের জন্য এতগুলো মানুষের জীবন সংশয় হতে পারে। উদয়ন কাপালিকের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিলাম যে, আপনি কি চান? তীব্র শ্লেষ আর রাগের বহিঃপ্রকাশ করে উদয়ন কাপালিক বললেন, আমার প্রতিশোধ নেওয়ার সময় এসেছে তারানাথ। এবার আমি প্রতিশোধ নেবই, তোদের কারো নিস্তার নেই।
এই বলে পৈশাচিক ভাবে হাসতে লাগলে। আমি কিছু বোঝার আগেই দেখলাম অসিত বরণের বউ নীলিমা আমার দিকে এগিয়ে আসছে। তার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। নীলিমার দু হাতের নখ ক্রমশ যেন বড় হয়ে দুপাশে স্বতন্ত্র ধারালো হয়ে বেরিয়ে আসতে লাগলো। এবার দেখলাম উদয়ন কাপালিক দু হাত সামনে বাড়িয়ে সব দেহগুলোকে নিজের হাতের তালুর ওপর ওঠানোর ভঙ্গি করছে। আর তারপরেই অসিত বরণকে আবির্ভূত হতে দেখলাম। সঙ্গে সঙ্গে আমার সামনে থাকা সুপ্রতীক বাবুর অভয়ব মিলিয়ে গেল যেন। আমি বোঝবার আগেই আমার বাম পাশে হঠাৎ একটা তীব্র ছটফটানি শুনতে পেলাম। বাম দিকে ঘুরে দেখি অসিত বরণের গলায় ধারালো নখ দিয়ে আঘাত করছে ছোট বউ নীলিমা। দাঁত দিয়ে গলায় বারবার কামড়াচ্ছে আর রক্ত পান করে উল্লাসে আবহে পৈশাচিক আনন্দ করতে লাগলো। আমি মায়ের গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। কাতারাইয়ে তিম্মহে মোহগ্রাহী ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। দেখলাম অসিত বরণের নিথর দেহ ধপ করে মাটিতে পড়ে গেল, আর ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে তার চোখের আগুনে পড়তে লাগলো। এক অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্য। আগুনের শিখায় রক্তের ধারা মেশার সাথে সাথে মন্দিরের ঘণ্টা বেজে উঠল। আমি সেই মুহূর্তে একটি বিশেষ সুতো দিয়ে বাঁধা বিশেষ পশুর হাড় দিয়ে বানানো মন্ত্রপ্লুত মাতুলি আগুনে আহুতি দিলাম, আর সঙ্গে সঙ্গে শূন্যে ভেসে থাকা উদয়ন কাপালিকের দেহ আগুনে পুড়তে লাগলো। তীব্র এক পৈশাচিক চিৎকার করে উদয়ন কাপালিকের মুখে শুনতে পেলাম, তারানাথ, তুই এটা করতে পারিস না। তারানাথ, আমায় তুই এভাবে শেষ করতে পারিস না। দেহ যত পুড়তে লাগলো তত বিকৃত চিৎকার বেড়ে চলল, আর সেই চিৎকার কমে গুঙানিতে পরিণত হলো। একদম শেষ সম্পূর্ণ দেহটা পুড়ে যাবার কিছুক্ষণের মধ্যেই তীব্র শব্দে সারা এলাকা কেঁপে উঠল। বিস্ফোরণের সাথে সাথে জলোচ্ছ্বাস একতলা সমান উঠে আবার নীরব হয়ে গেল যেন। পৈশাচিক সবগুলো আস্তে আস্তে মিলিয়ে গেল, আর তার সাথে সাথে পুঁতিগন্ধও আর রইল না। আমার বাম দিকে অসিত বরণের রূপধারী ওই পিশাচটি একইভাবে কোথাও মিলিয়ে গেল। যজ্ঞ যে সম্পন্ন হয়েছে তা বেশ বুঝতে পারলাম। আমি আবার ঘটি থেকে মায়ের আশীর্বাদ ধন্য জল বাম দিকে পড়ে থাকা অসিত বরণের স্ত্রী নীলিমার চোখে মুখে দিলাম। কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরল। তখন সকলে অবাক হয়ে দেখল নীলিমার হাতে নখের কোনো চিহ্ন নেই, কিংবা রক্তের কোনো দাগও নেই। নীলিমা চোখ খুলেই হাত জোর করে তার ডান দিকে থাকা মায়ের মন্দিরের দিকে তাকিয়ে প্রণাম করল। বিপ্রদীপ বাবু তার ছেলে হারানোর শোকে হাউমাউ করে কাঁদতে যাচ্ছিলেন। এমন সময় আমি বললাম, অসিত বরণের কিছু হয়নি বিপ্রদীপ বাবু, সম্ভবত সে মায়ের মন্দিরে ঘুমোচ্ছে। সকলে আমার কথাই জীবিত কুণ্ড নামক জলাশয়ের স্থান ছেড়ে মা তারার মন্দিরে পৌঁছল। দেখা গেল অসিত বরণ মায়ের পদতলে নিশ্চিন্তে ঘুমোচ্ছে, যেন মা তারা নিজের সন্তানকে আপন স্নেহে আদর করে ঘুম পাড়িয়েছেন। বিপ্রদীপ বাবু দৌড়ে গেলেও অসিত বরণের ঘুম ভাঙল না। একটা জ্যোৎস্নার আলো হঠাৎ মন্দির চত্বরে এসে পড়ল যেন।
অমাবস্যার এমন নিকষ কালো অন্ধকার রাতে এ আলো সত্যিই অস্বাভাবিক, কিন্তু এটা ছিল একজনের অস্তিত্বকে মনে করানোর আলোর রোশনায়। আমি বললাম, তা ঠাকুরমশাই, সে কে ছিল আর কার অস্তিত্বর কথা বলছেন? তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমাদের সেই মেয়ের কথা বলেছিলাম না, যাকে আমি মুক্ত করেছিলাম? সে ছিল আমার কৌমুদী, অর্থাৎ উদয়ন কাপালিকের বোন, যাকে স্বপ্নে আমি কাপালিকের সাথে সাধনা করতে দেখেছিলাম। এই আলো তারই চলে যাবার আগের আশীর্বাদের প্রমাণ। তারানাথ কৌমুদীর প্রসঙ্গ উঠতেই কেমন একটু দুর্বল হয়ে পড়লেন। গলার স্বর যেন অত্যন্ত ক্ষীণ হয়ে পড়ল। তারানাথ আবার বলতে লাগলেন, জীবন কাকার থেকে মুখার্জি পরিবারের ব্যাপারে অনেক কিছু জেনে আমি খুঁজতে থাকি কৌমুদীর অস্তিত্ব। কারণ স্বপ্নে দেখা মেয়েটির রূপের জাদুতে আমি কিভাবে আকৃষ্ট হয়েছিলাম সেটা না জানলে আমার যে শান্তি ছিল না। সে উত্তর আমি পেলাম বিপ্রদীপ বাবুর ছাদে দাঁড়িয়ে দেখা সেই বট গাছের দিকে লক্ষ্য করতে করতে। কৌশিকী অমাবস্যার আগের দিন স্বপ্ন দেখার পর ঘরে মন বসছিল না। কিছুক্ষণ বসে ঠিক করলাম একবার ছাদে গিয়ে দেখতে হবে। রাতের বেলা আমি ছাদে গিয়ে তন্ত্রের প্রয়োগ করতে থাকলাম, আর তখনই দৈব দৃষ্টিতে দেখি চোখের সামনে সেই মায়ার ফল। ওই গাছের থেকে এক অদ্ভুত বাতাস ভেসে এলো, আর মনে হলো আমার সামনে হাওয়ায় কোনো অপূর্ব সুন্দরী নারী দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে যেন। স্বপ্নে দেখা সেই নারী বাকি অজানা সত্যকে আমার সামনে দাঁড় করিয়ে দিল যেন। এসবই কৌমুদীর অতৃপ্ত আত্মার মায়া ছিল। সেদিন সেই অপূর্ব সুন্দরী নারীর মুখ থেকে যা শুনলাম তা আমার মনকে বড্ড দুঃখী করে তুলেছিল। সে জানিয়েছিল এক অজানা ষড়যন্ত্রের কাহিনী। জমিদার বিপ্রদীপ বাবু যখন কৌমুদীর সাথে তার ভাইয়ের এই সম্পর্ক মেনে নিলেন না, তখন কৌমুদীর সাথে সুপ্রতীক বাবু এ গ্রাম ছেড়ে অন্যত্র থাকার চেষ্টা করেছিলেন, কিন্তু বাদ সাধল উদয়ন কাপালিক। প্রতিশোধ নিতে তার প্রয়োজন সুপ্রতীক বাবুকে। ফলে তাকে আটকে রাখতে নানা তন্ত্রের ক্রিয়া প্রয়োগ করতে শুরু করলেন। সুপ্রতীক বাবুকে জীবন্ত অবস্থায় লাশের মতন ব্যবহার করার চেষ্টা শুরু করলেন। নিজের প্রেমিকের এহেন অবস্থা মানতে পারেননি কৌমুদী। দাদার বিরুদ্ধে রুখে দাঁড়ালো। একদিকে জমিদার বাড়িতে প্রবেশ করার সুপ্ত বাসনা ও পাশাপাশি প্রতিশোধ নিতে সুপ্রতীক বাবুকে ব্যবহার করলেন, কিন্তু নিজের বোনের আপত্তি তারও সাধনায় সফলতা আনতে বাধা দিচ্ছিল। তবু তিনি নিজের লক্ষ্যে অবিচল ছিলেন। কয়েকদিনের মধ্যেই সুপ্রতীক বাবু তাঁর দাদার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রচেষ্টা করলেন, যদিও ওটাও সুপ্রতীক বাবুর বেশে করেছিলেন উদয়ন কাপালিক। সুপ্রতীক বাবু বেঁচে থাকতে তার শরীরকে পুরো নিয়ন্ত্রণ করতেন কাপালিক। বিপ্রদীপ বাবুর স্ত্রীর ওপর পাশবিক অত্যাচার সুপ্রতীক বাবুর বেশে উদয়ন কাপালিক করেছিলেন। এমনকি তার মৃত্যু ওর জন্যই হয়। নিজের দাদার মহিলাদের ওপর এমন ঘৃণ্য অত্যাচার করা দেখে তীব্র বাদানুবাদ ঘটল উদয়ন কাপালিক আর কৌমুদীর মধ্যে।
নিজের কোনো দোষ না থেকেও তার বেশ ধরে তাঁরই বৌদির ওপর এমন জঘন্য আক্রমণ করার জন্য সুপ্রতীক বাবু ঝাঁপিয়ে পড়লেন উদয়ন কাপালিকের উপর। বিশেষ সুযোগ না দিয়ে তৎক্ষণাৎ সুপ্রতীক বাবুকে হত্যা করলেন। কৌমুদীর চোখের সামনে এ হত্যালীলা তাকে স্থির থাকতে দিল না। সে নিজের দাদার ওপর আক্রমণ করতে গেলেও ব্যর্থ হলো। এক কোপে ধর থেকে মুন্ড আলাদা করে দিলেন কৌমুদীর। অতৃপ্ত আত্মাকে দমন করার অদ্ভুত ক্ষমতাও ছিল ওই কাপালিকের। বোনের দেহকে দ্বিখণ্ডিত করে মুন্ডুটা উনি বিপ্রদীপ বাবুর বাড়ির পশ্চিম দিকের সুবৃহৎ বট গাছের তলায় পুঁতে দিলেন, আর দেহটা তার আশেপাশে থাকা রক্তচোষা শাবকদের খাইয়ে দিলেন। এবার ওই বট গাছে এমন এক বন্ধনে আবৃত করলেন যে তার মুক্তি ঘটা সম্ভব ছিল না। পাশাপাশি সুপ্রতীক বাবুর মৃত শবকে তন্ত্রের বলে তিনি পিশাচ বানালেন। অনেকটা কাল পিশাচের মতো, যে পিশাচ বছরের পর বছর তার খিদে মেটানোর জন্য জাগ্রত হয়। সুপ্রতীক বাবুর পৈশাচিক দেহকে তিনি বশে এনে এই জমিদার বাড়িতে পাঠালেন। বিদ্যুৎ বরণের শরীর খারাপের কারণও এই পিশাচের জন্যই। নানা তন্ত্র সাধনা করে দিনে দিনে প্রবল শক্তিধর হয়ে উঠলেন কাপালিক। সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিলেন জঙ্গলে। সুপ্রতীক বাবুর মতো দেখতে তাঁরই ভাইপো অসিত বরণকে দেখে অসিত বরণের শরীরে যে পিশাচ প্রবেশ করেছে সেটা বুঝতে পারি ঘাড়ের কাছে একটা কালো দাগ দেখে, যা মৃত শবের মধ্যে আমি আগে দেখেছি। উদয়ন কাপালিকে এমন সাধনা করেন যা হয়তো তোমরা আগে শোনোনি। নিজের ঘাড়ে ছোট দাগ ছিল একটা, যা তিনি সাধনার বলে পেয়েছিলেন। সেই ছোট্ট কালো দাগ তন্ত্রের বলে প্রতিষ্ঠা করতেন অন্যের শরীরে। যে জীবিত মানুষের দেহে ওই কালো দাগ থাকবে, তার ও তার আশেপাশের মানুষদের মধ্যে অস্বাভাবিক আচরণ পরিলক্ষিত হবে। যেমনটা সুপ্রতীক বাবুর সম্বন্ধ হবার সময় পাত্রীদের মধ্যে দেখা গিয়েছিল। পরে সুপ্রতীক বাবুর মৃত্যুর পর তার পৈশাচিক দেহ অসিত বরণের শরীরে প্রবেশ করে। সরাসরি অসিত বরণের মধ্যে প্রবেশ করে বংশের আগামী প্রজন্মকে আসতে বাধা দিতে থাকে। বাড়ির মেয়েদের কোনো জীবিত সন্তান আসতে পারছিল না। সবটাই কাপালিকের ইচ্ছানুসারে হচ্ছিল। বিপ্রদীপ বাবু যদিও আশঙ্কা করেছিলেন এটা কাপালিকের অভিশাপই বটে। ব্যাপারটা সত্যিই তাই, কিন্তু আমার কাছে কখনো সে অভিশাপের কারণ বলেননি। হয়তো তিনি কৌমুদীর গর্ভে তার ভাই সুপ্রতীক বাবুর সন্তানের প্রসঙ্গ ফাঁস হবার ভয় পাচ্ছিলেন, কিন্তু আমি সবটাই জানতাম। উদয়ন কাপালিক সবকিছুই করেছিলেন জমিদার বাড়ির দ্বারা নিজের বোনের অপমানিত হওয়া আর মায়ের আগুনে পুড়ে মৃত্যুর প্রতিশোধ নিতে। কিন্তু বোনের অপমানকে পাথেয় করে প্রতিশোধ নিতে চাইলেও আমার সাধনার কাছে তার দ্বিচারিতা ফাঁস হয়ে যায়। তারানাথ বলতে বলতে একবার থামলেন আর মাটির কুঁজো থেকে এক গ্লাস জল নিয়ে গলা ভেজালেন। তারপর বললেন, নিজের হাতে যে বোনকে তিনি হত্যা করেন সেই আত্মাকে আমি জাগ্রত করেছিলাম। বিপ্রদীপ বাবুর বাড়ির পশ্চিম দিকে অবস্থিত ওই বট গাছের সাথে থাকা সেই আবরণ মন্ত্র বলে আমি খুলে দিই কৌশিকী অমাবস্যার আগের রাতে।
গাছের নিচে খুঁড়ে মৃত কৌমুদীর খুলি পায়। তোমরা হয়তো জানো না যে এই পবিত্র জঙ্গলের ভিতরে যে বিস্তৃত শ্মশান রয়েছে, সেইখানে কৌশিকী অমাবস্যার দিনে অপঘাতে মৃত্যু হওয়া কারো খুলি নিয়ে তন্ত্র সাধনা করলে ভীষণ ফল পাওয়া যায়। এমনকি সেই আত্মা নিজের হাতে তার হত্যাকারীকে শাস্তি দিয়ে মুক্তি লাভ করে। সুতরাং সেই অমাবস্যা রাতে মৃত কৌমুদীর খুলিকে মন্ত্রপ্রুত করে সিঁদুর দিয়ে রাঙিয়ে যজ্ঞের মধ্যে আহুতি দিলাম। আমার সাধনার বলে কৌমুদীর অতৃপ্ত আত্মা ছোট বউ নীলিমার দেহকে আশ্রয় করে অসিত বরণের শরীরে বাস করা সুপ্রতীক বাবুর পৈশাচিক দেহকে আক্রমণ করল। তখন অসিত বরণের ওপর মা তারার আশীর্বাদ নেমে আসে আমার দেওয়া একটা বাদুড়ের হাড় দিয়ে বিশেষভাবে বানানো মাতুলির প্রভাবে। ফলে আগেই অসিত বরণ মায়ের মন্দিরে পৌঁছে যায়। যোগের সময় আমাদের সাথে থাকা ব্যক্তি অসিত বরণ ছিল না, সে ছিল সুপ্রতীক বাবুর পৈশাচিক দেহ, যার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল উদয়ন কাপালিকের। ছোট বউ নীলিমার দেহকে আধার করে তন্ত্র ক্ষমতার প্রয়োগ ঘটিয়ে কৌমুদীর মাধ্যমে অসিত বরণের দেহে বাস করা সুপ্রতীক বাবুর পৈশাচিক দেহকে শেষ করলাম। আসলে সুপ্রতীক বাবুর পৈশাচিক দেহের মধ্যেই লুকিয়েছিল উদয়ন কাপালিকের মৃত্যুবান। সবটাই আমি সাধনার দ্বারা জানতে পেরেছিলাম। তাই যখন সুপ্রতীক বাবুর পৈশাচিক দেহের রক্ত আগুনে ও খুলির ওপর পড়ল, তখনই আকাশ থেকে ভগবানের এক আশীর্বাদ নেমে এলো। যেন কৌমুদের অতৃপ্ত আত্মা নিজের হাতে তার দাদাকে হত্যা করে প্রতিশোধ নিল। আমার দ্বারা তার এই প্রতিশোধ সম্পূর্ণ হওয়ায় সে বড় আনন্দিত হয়েছিল। কৌমুদের চলে যাবার সময় ওই জ্যোৎস্নার আলো দেখে গিয়েছিল। এতটা বলে তারানাথ থামলেন। এবার ডাক দিলেন, কই রে চারিমা, এই কাপ আর এই বাসনগুলো ভেতরে নিয়ে যা। চারি এসে সেগুলো নিয়ে গেল। তারানাথ উদাস হয়ে জানলার বাইরে চাইলেন আর বললেন, জানো, এত কিছুর পরেও আজও মনে একটা খটকা রয়েই গিয়েছে। কি খটকা ঠাকুর মশাই? কৌমুদীর লাবণ্যময়ী মুখের দিকে তাকিয়ে আমি মোহগ্রস্ত কেন হয়ে পড়ি তার খটকা এখনো রয়ে গিয়েছে। আমি তো সেই মেয়েকে দেখিনি আগে, অথচ তারাপীঠে মুখার্জিদের জমিদার বাড়িতে গিয়ে প্রথম স্বপ্নে সে আমায় কেন নিজের দিকে আকর্ষণ করলো, কেন আমি সেই রূপে তার কাছে ধরা পড়েছিলাম। পরে অবশ্য বুঝতে পেরেছিলাম এসবই কাপালিকের মায়া ছিল। তবে খটকার পাশাপাশি একটা খারাপ লাগা আজও কুড়ে কুড়ে খায়। আমি এর আগে কোনোদিনও সত্যিই কৌমুদীকে দেখিনি, কিন্তু যদি জীবিত অবস্থায় তার সাথে আমার একটিবার দেখা হতো, হয়তো কোনো সাহায্য করতে পারতাম। পাশাপাশি জীবনে থাকতে যদি বাঁচার রসদ জোগাতে পারতাম, তাহলে এ মনটা বড় শান্তি পেত। পরিশেষে তার অতৃপ্ত আত্মার মুক্তি ঘটিয়ে তাকে প্রতিশোধ নেবার একটা সুযোগ করে দিয়ে কিছুটা স্বস্তি বোধ করছি। কিন্তু তারপরও বারবার মনের মধ্যে কোথাও একটা খারাপ লাগা রয়েই গিয়েছে যে এমন রূপগুণ সম্পন্ন মেয়েকে কিনা তার দাদা নৃশংসভাবে হত্যা করল, তার হাত কাঁপল না। এখনো মনে হয় সেই দুটি সরল চোখ আমার দিকে চেয়ে রয়েছে, সেই মুখ নীরব হয়ে আমার দিকে মনে হয় তাকিয়ে রয়েছে, আর আমিও সে মুখ আজও ভুলতে পারিনি।
শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প অভিশপ্ত অন্দরমহল। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি গল্পতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।